নমো বুদ্ধায়। শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের অভিধর্ম ক্লাসের প্রাথমিক অভিধর্ম ক্লাসের অনেকদিন পরে আবার আমরা আরম্ভ করতে যাচ্ছি। যদিও বা বৃত্তিমুক্ত অধ্যায়ের জন্য আজকে ষষ্ঠ ক্লাস এবং বৃত্তিমুক্তটা আমরা তেমন গভীরে করতেছি না, সেই কারণে আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা আর সময় না করে প্রত্যেকবার আমরা যেভাবে ক্লাস আরম্ভ করি, প্রথমে বুদ্ধ প্রার্থনা করে অল্পক্ষণ মৈত্রী ভাবনা, মৈত্রী সূত্রের অনুসারে মৈত্রী ভাবনা করে এবং আরো কিছুক্ষণ আনাপানসতি ভাবনা বা আপনারা যেভাবে অভ্যস্ত চিত্তের একাগ্রতা আনয়ন করার জন্য ভাবনা করে আজকে আমাদের ক্লাস আরম্ভ করি। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্দাস্সা। শান্তিময় নির্বাণ পদ লাভে অভিলাষী করণীয় বিষয় সম্পূর্ণরূপে জ্ঞাত ব্যক্তি সক্ষম, সরল বা ঋজু, খুব সরল, সুবাদ্য, কোমল স্বভাব ও অভিমানহীন হতে হবে। সর্বদা তাদের সন্তুষ্ট, সুখপুষ্য, অল্পতুষ্ট, শান্তেন্দ্রিয়, অভিজ্ঞ, অপ্রগল্ভ বা বিনীত এবং গৃহীতের প্রতি অনাসক্ত হতে হবে। এমন কোনো ক্ষুদ্র আচরণ করবেন না যাতে অন্য বিজ্ঞগণ নিন্দা করতে পারেন। সকল প্রাণী সুখী হোক, ভয়হীন বা নিরাপদ হোক, শান্তি ও সুখ উপভোগ করুক, এরূপ চিন্তা করতে হবে। যেসব প্রাণী বৃথ বা নির্ভীক, দীর্ঘ বা বড়, মধ্যম বা হ্রস্ব, ছোট বা স্থূল, যে সমস্ত প্রাণী রয়েছে তারা সকলেই সুখী হোক। যে সকল প্রাণী দেখা যায় বা দেখা যায় না, দূরে বা কাছে বাস করে, জন্মেছে বা জন্মগ্রহণ করবে, সেই সকল প্রাণীগণ সুখী হোক। একে অপরকে বঞ্চনা করো না, কোথাও কাউকে অবজ্ঞা করো না, হিংসা বা ক্রোধবশত কারো দুঃখ কামনা করো না। মা যেমন একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করেন, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রী ভাব পোষণ করবে। ঊর্ধ্বে, অধোদিকে বা ও মধ্যভাগে যেই সকল প্রাণী আছে তাদের প্রতি মৈত্রী ভাব পোষণ করবে। এরূপে মৈত্রী চিন্তা করতে করতে যত প্রাণী আছে তাদের প্রতি ভেদ জ্ঞান রহিত, বৈরীহীন ও শত্রুতা শূন্য হবে। নিদ্রার পূর্ব মুহূর্ত পর্যন্ত দাঁড়ানো অবস্থায়, চলমান অবস্থায়, বসবাস অবস্থায় মৈত্রী চিন্তা করবে। একে ব্রহ্মবিহার বলে। শীলবান ও সম্যক দৃষ্টি সম্পন্ন শ্রোতাপন্ন ব্যক্তি মিথ্যা দৃষ্টি পরিত্যাগ পূর্বক কাম ও ভোগ বাসনাকে দমন করে অনাগামী হন, পুনর্বার গর্ভাশয়ে জন্মগ্রহণ করেন না।
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। গরম না? আচ্ছা, অনেক দিন হয়ে গেল আমাদের ক্লাস গ্যাপ ছিল। এই ভীতিমুক্ত ইয়া কিরকম মনে আছে, যেগুলো আমরা আগে আগে যে 5টা ক্লাস করেছিলাম, আপনাদের মোটামুটি মনে আছে নাকি ভুলে গেছেন সবগুলা? হ্যালো, আপনারা শুনতেছেন? এনি, মাসাই, সুস্মিতা, অরূপ বাবু, আগে ক্লাসগুলো মনে আছে নাকি ভুলে গেছেন? আমার মনে হয় আমরা শেষ করেছিলাম প্রতিসন্ধি পর্যন্ত আমরা মনে হয় আলোচনা শেষ করেছিলাম, এবং পরে ওই কর্ম নিয়ে আলোচনা করার কথা ছিল, ঠিক না এনি? হ্যাঁ ভান্তে, এমনিতে স্লাইডটা দিয়ে দিয়েছেন, বলছেন আমরা যাতে পড়ি হ্যাঁ হ্যাঁ কর্ম। কর্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বলছিলাম আমারও। ভান্তে সুস্মিতা নাকি জয়েন হতে পারতেছে না। ও তো জয়েন হয়েছিল, আবার আবার কি হয়েছে জানি না। হ্যাঁ, এই তো ওকে তো জয়েন হয়েছে এরকম দেখাচ্ছে এখানে, জয়েন হয়েছে এরকম দেখাচ্ছে তো। হ্যাঁ ভান্তে, এখন আসছে। আচ্ছা আচ্ছা, আহ, আচ্ছা তাহলে এনি, এই আগের ক্লাসগুলো মনে আছে? আর ওই কর্ম নিয়ে আপনারা পড়ছিলেন বই থেকে, অরূপ বাবু, মাসাই? ভান্তে কিছু জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, ওই আগের স্লাইডগুলো আপনার মনে আছে এবং কর্ম নিয়ে বই থেকে পড়ছিলেন? ভান্তে আগের স্লাইড গুলো আমরা দেখছি আর কর্ম নিয়ে পড়ছি, কিন্তু আগের পড়া বিস্তারিত পড়ি নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা, এমনিতে কর্মটা হ্যাঁ হ্যাঁ বলেন। এটা ভান্তে কর্ম সম্পর্কে বই থেকে পুরোটা মানে বিস্তারিত পড়ছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে কর্মটাও পরে থাকলে আজকে আমরা কর্মের সাথে বেশিক্ষণ না, অল্পক্ষণ করে আজকে ক্লাস বেশিক্ষণ করবো না, সময় নেব না আপনাদের থেকে। এই কর্ম এবং ওই ছুটি, বিশেষ করে মরণ নিয়ে, এই 4টা বিষয় যে মরণ আছে ওইটা নিয়ে একটু আলোচনা করে আমাদের এই আজকের ক্লাসটা আমরা শেষ করার চেষ্টা করব, এবং এর আগামী সপ্তাহ থেকে আমরা ওই নতুন অধ্যায় করব আর কি। নতুন অধ্যায় কোনটা আপনাদের মনে আছে? আমরা সিলেবাস দিয়েছিলাম, কি কি সিলেবাসে কি কি দিয়েছিলাম মনে আছে অরূপ বাবু? চিত্ত যখন আরম্ভ করছিলাম তখন আমি সিলেবাস দিয়েছিলাম 9টা, যে 9টা বিষয় নিয়ে, মানে আমরা অভিধর্ম বা সংগ্রহ বা প্রাথমিক অভিধর্ম ক্লাস হিসেবে করব, সেই হিসেবে চিত্ত, চৈতসিক, প্রকীর্ণ, বীতি, বীতিমুক্ত, রূপ, রূপ, হ্যাঁ, সমুচ্চয়, সমস্থান, সমুচ্চয়, প্রত্যয় এবং প্রত্যয়। অবস্থান। ইতিমধ্যে আমরা চিত্ত, চৈতসিক, প্রকীর্ণ, বীতি শেষ করেছি, রূপও শেষ করেছি। আজকে যদি আমরা বীতিমুক্তটাও শেষ করে দিই তাহলে আমাদের এই 9টা থেকে 6টা শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে থেকে আমরা ওই সমুচ্চয় নিয়ে করার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা দেখি মাসাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করি। মাসাই, মাসাই আমার কথা শোনা যাচ্ছে? জি ভান্তে।
বৃত্তিমুক্ত থেকে আপনার কি কি মনে আছে ক্লাসের থেকে? ক্লাসে আমরা যেগুলো করাইছি আগে এখান থেকে? মাঝে আমার কিছু মনে নাই। বুদ্ধ ধর্ম সংঘ। খুব ভালো কথা, খুব খুব অনেস্ট অনেস্ট আনসার একেবারে। ভালো। আচ্ছা, এনি হ্যাঁ বান্তে। আপনার থেকে কতটুকু মনে আছে এই বৃত্তিমুক্ত অধ্যায়ে যে আমরা যেগুলো পড়েছি এখান থেকে? বান্তে কি কি টপিক পড়াইছেন ওইগুলা মনে আছে। হুম, আর ওই একটা আর এই মানুষের প্রাণীদের কোথায় কোন জায়গায় আয়ুষ্কাল এই স্লাইডে এটা ভুলে গেছি। হুম, হুম, হুম। আগে তো মুখস্থ করছিলাম। আরগুলো মনে আছে না? হ্যাঁ, আপনার তো মোটামুটি আছে, মনে আছে। অরূপ বাবু, আপনার কিরকম আছে? বলতে বৃত্তিমুক্ত অধ্যায়ের পড়া থেকে আপনার কতটুকু মনে আছে? আপনি তো বলতে মোটামুটি দেখছি। আহ, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমাদের আর সুস্মিতাকে তো, হ্যাঁ, কর্মের যে বিষয়গুলো বলছেন মানতে তার প্রকার কর্ম হ্যাঁ, হ্যাঁ, ওইটা বলতে আমি এই নতুন করে আপনার মধ্যে মানে তবে আমার কর্ম সম্পর্কে আগে পড়া ছিল। আচ্ছা, সেই কারণে আর সমস্যা তাই না? মানে ওই একটা বই আছে না, বইতে যাওয়ার সময় যদি গল্প আচ্ছা, ওই বইটি আমার আগে পড়া ছিল মানে তারপর ভেরি গুড। তাহলে তো আপনার সমস্যা থাকার কথা নয়। আপনি বললে আর একটা মাথা মনে জানাই আমিও বেশি আলোচনা করব না আজকে, কারণ অনেক দিন গ্যাপ হয়ে গেছে, সেই কারণেও আমি আজকে বৃত্তিমুক্তটা অল্প করে শেষ করে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি যাই হোক আপনারও মনে আছে যতটুকু, ভালো। আচ্ছা, তাহলে দেখি আমরা শুধু কর্মের দিকে যদি দেখি, আমরা অভিধর্ম অর্থ সংগ্রহের বিশেষ করে এই বৃত্তিমুক্ত অধ্যায়ে 4 প্রকার কর্ম আমরা দেখতে পাই। এগুলা কি কি? কৃত্য অনুসারে কর্ম, প্রতিসন্ধিক্ষণে ফল প্রদান অনুসারে কর্ম। মানে যখন আমরা প্রতিসন্ধি লাভ করি, চ্যুতি প্রতিসন্ধি লাভ করে, মানে চ্যুতি চিত্তের পরে ভবাঙ্গ, ভবাঙ্গের পরে প্রতিসন্ধি, প্রতিসন্ধি লাভ করার ফল অনুসারে যে কর্ম, ওই কর্ম। এরপরে বর্তমান জীবনে, ইহ জীবনে, মানে বা আজকে কি করতেছি বা এই মুহূর্তে কি করতেছি, ওই 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 কর্মের তাৎক্ষণিক ফল যেগুলা আমরা লাভ করি ওইরকম অনুসারে কর্ম। আবার আহ আহ ভূমি বা স্থান অনুসারে ফল প্রদান করে এরকম কর্ম, যেমন তির্যক ভূমি, প্রেত ভূমি, মনুষ্য ভূমি, বা খামাবছর ভূমি, বা আমরা অরূপ ভূমি, রূপভূমি, ওরকম যেভাবে ভূমি সম্পর্কে আমরা শিখেছি, ওইরকম ভূমিতে লাভ করার জন্য কি কি কর্ম অনুসারে আমরা ওইরকম ভূমিতে উৎপন্ন হই, ওইরকম ওই জাতীয় কর্ম নিয়ে মোট 4টা কর্মের কথা আমরা এই বৃত্তিমুক্ত অধ্যায়ে পড়তে পারি। এর মধ্যে প্রথমে আমরা দেখি কৃত্য অনুসারে কর্ম বা কিচ্ছাব আছে না, পালিতে যদি বলি, এগুলাকেও আবার এই 4টাকেও আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। জানাকা খাম্মা পালিতে যদি বলি, উপান্তাম্বাকা খাম্মা বা উপস্তম্ভ কর্ম বাংলাতে, জানাকা এটা জনক কর্ম, উপপিলাকা খাম্মা উপপীড়ক কর্ম, উপগাতাকা খাম্মা উপগাতক কর্ম। এখন এগুলা কি? আমরা এটি এই কর্মগুলা আসলে কিরকম বা কিরকম হতে পারে? কর্মগুলা কি, কোন ধরনের, বা কি কি উদাহরণ আমরা করতে পারি? জনক কর্ম, জনক কর্ম বলতে আমরা কিরকম কর্মগুলোকে আমরা বুঝতে পারি এখানে? কারো কোনো এনি তো পড়ছিলেন বলছেন, এনি এবং অরূপ বাবু
পড়ছিলেন পড়ছেন, আপনাদের কাছে কোনো উদাহরণ আছে জনক কর্ম নিয়ে? কোনো উদাহরণ দিতে পারবেন আমি আপনারা? হ্যাঁ, মানে আমি বইটি অনেক সময় বলবো, মানে বইটি সমস্যা নাই, যেখান থেকে হোক। আপনার কিরকম ধারণা আছে জনক কর্ম সম্পর্কে? মানে পূর্ব জন্মে পূর্বজন্মের। হ্যালো অরূপ বাবু, আপনার কথা তো শোনা যাচ্ছে না। এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন বুঝা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, বলেন। বিষয়বস্তু সংগঠনের নতুন কুশল গঠন করে আর কি। তারপরে এই কর্মজ রূপের কুশল চেতনা হচ্ছে জনকর্ম, মানে কর্মজ রূপের। এনি মাসাই আপনারা অরূপ বাবুর কথাগুলো বুঝতেছেন? না বানতে অরূপ বাবু, হ্যাঁ, আমারও বুঝতে কষ্ট এখন হচ্ছে। বুঝতে কিরকম শব্দ এখন আসছে? বোঝা যাচ্ছে? শব্দ মোটামুটি শোনা যাচ্ছে, কিন্তু অন্য পিছন দিয়ে শব্দের কারণে আপনার কথাগুলো ভালো করে শোনা বুঝে যাচ্ছে না আর কি। মানে আমার এখানে কোনো শব্দ নেই বানতে, আমি তো বুঝে উঠতে পারতেছি না। হ্যাঁ, অনেক ধরনের শব্দ শুনতেছি কিন্তু আমি। আচ্ছা, আপনি বলে যান দেখি, আমরা বুঝতে চেষ্টা করবো। অরূপ বাবু, আপনি বলে যান। পূর্ব জন্মে কর্মপ্রভাব লব্ধ সেই চেতনা রূপ শব্দ স্পর্শ বিষয়াদি নতুন ভাবে মানে কুশল কর্ম গ্রহণ করে। তারপরে বলতে হচ্ছে সেই মানে সেই চেতনায় হচ্ছে এখানে জনকর্ম আখ্যায়িত করা হয়েছে। মানে আচ্ছা, নতুন ভাবে হ্যাঁ, এখানে মানে চিন্তার মধ্যে নতুন নতুন বিষয়বস্তু পছন্দ লাভ করে মাঝে মধ্যে, এবং সেটা কর্মরূপে সম্পাদিত হয়। আচ্ছা, এখানে যে আমরা কর্ম মানে কর্মজ রূপ করেছিলাম না, মানে এখানে হ্যাঁ, কর্মজ রূপ মানে যে উৎপাদক, কর্মজ রূপের যে উৎপাদক কুশল চেতনা হচ্ছে এখানে জনকর্ম। আচ্ছা, আমি এইভাবে পড়ছিলাম। আচ্ছা, ভেরি গুড। এনি, হ্যাঁ বানতে আপনি কিরকম বুঝতে পারছেন এই জানাকা কর্ম নিয়ে বা জনক? বানতে আমি সব হ্যাঁ, হ্যাঁ বানতে হ্যাঁ, বলেন, বলেন। ভাবতে আমি সহজভাবে বুঝছি যে আমি যদি কোনো কাজ করার চিন্তা ভাবনা করি, তার প্রথম অবস্থা মানে চিত্তের প্রথম অবস্থা দিয়ে আমি যে একটা কাজের চিন্তা করি, হুম, সেটা জনক কর্ম। ভেরি গুড। ওরকমও বলা যাবে, এবং জনক কর্ম বলতে মানে মনে করেন আপনার মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার পর থেকে আপনার মৃত্যুর অবধি পর্যন্ত, আপনার মৃত্যু অবধি পর্যন্ত যেই কর্ম আপনি করবেন সেটাই হচ্ছে মানে জনকর্ম হিসেবে। সবগুলো যাইগুলো করি না কেন, কুশল হোক অকুশল হোক, পাপ হোক পুণ্য হোক বা উভয় হোক, যেটাকে আব্যাকৃত বলা হয়, পুণ্য পুণ্য পাপের মাঝখানে বা কুশল অকুশলের মাঝখানে উপেক্ষা বলা হয়, সবগুলো যাই কর্ম করি না কেন সবগুলো কিন্তু ওই জনক কর্মের মধ্যে পড়ে আর কি। মানে জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যেই এই পঞ্চস্কন্ধকেই ব্যবহার করে রূপ সব রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানকে ব্যবহার করে যাই কিছু কর্ম করি না কেন সবগুলাই হচ্ছে ওই জনক কর্মের মধ্যে পড়ে। আচ্ছা, ভেরি গুড। তাহলে ওই উপায়স্তম্ভকা বা উপস্তম্ভ কর্ম কিরকম বুঝতে পারছেন? ভাবতে উপস্তম্ভক হচ্ছে, আমি তো প্রথমে একটা কাজ করার চিন্তা করলাম, মানে জন্মটা যদি জনক ধরি, হ্যাঁ, এর পরবর্তী ধাপে আমি কি কাজ করবো, যে কি কুশল হবে নাকি অকুশল হবে, ওই চিন্তাটা ঠিক করা পর্যন্ত হচ্ছে যে মানে উপস্তম্ভক। ভেরি গুড। ওই চিন্তাটা, এবং মনে করেন উপস্তম্ভক বলতে যেমন একটা বাড়ির মধ্যে মনে করেন একটা বিল্ডিং, বিল্ডিং একটার মধ্যে আমরা তো অনেকগুলো ফিলার করি না, ওই সবগুলো ফিলারের হ্যাঁ কারণেই বাড়িটা মানে দাঁড়িয়ে থাকে।
যে এগুলো আমরা হ্যাঁ ওইগুলোকে বাংলায় কি বলে? বেজ বলে ইংলিশে, বাংলা হলে কি বলে ওইটাকে? বেজ ডালাইতে না, ওইটাকে কি বলে অরূপ বাবু? বেজ ডালাইতে যে ওইটাকে বাংলায় হলে কি বলবে? আমরা বাংলা হচ্ছে দিই, তবে এখানে দাঁড়াইটাই বলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইগুলোর কারণে কি হয়, বাড়িতে রক্ষিত হয়। ঠিক একইভাবে জন্ম থেকে আমরা যে কর্ম করি না কেন, ওই কর্মের সহায়ক যে কর্মগুলো আমরা করি না কেন, সবগুলাই ওই উপস্তম্ভ কর্মের মধ্যে পড়ে। এগুলো যেমন কুশল কর্ম করার জন্য প্রথমে মনে করেন আমরা যদি একটা সঙ্গদান করতে যাই, সঙ্গদান তো ডাইরেক্টলি এমনি সরাসরি যে বান থেকে পান করলাম, মানে বানতে আসলো দান দিলাম, ওইরকম তো করা যায় না। ওই বান থেকে বা মহাসংঘকে দান দেওয়ার জন্য যে কুশল কর্ম আমরা করি, ওইটাকে ভিত্তি করে এর আগে থেকে অনেক ধরনের কর্ম আমাদের সম্পাদন করতে হয়। এই সমস্ত কর্ম ওই সঙ্গদানের 1 ঘন্টা বা 2 ঘন্টা যেই সময় আমরা ব্যয় করি, যেটা মহাপুণ্যময় বা মহাকুশলময় সময় আমরা ব্যয় করি 2 ঘন্টার জন্য, কিন্তু ওই 2 ঘন্টা হলেও এর আগে থেকে যত সময় আমরা যত পরিশ্রম কায়িক মানসিক বাচনিক যত কাজ করেছি, ওই সবগুলো হচ্ছে কি উপস্তম্ভ কর্ম। ওই 2 ঘন্টার কুশল কর্ম বা আমরা মহাকুশল যাই বলি কর্মটা করার জন্য। তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে নিই, 2 ঘন্টার ওই মহাকুশল কর্ম করার জন্য এর মুহূর্ত অবধি যত কর্মগুলো আমরা করেছি, কুশল কর্ম এবং পুণ্য কর্ম, সবগুলো হচ্ছে ওই উপস্তম্ভ কর্মের মধ্যে পড়ে। বুঝা গেছে? জনকর্মের সহায়ক কর্ম, জনকর্মের সহায়ক কর্ম, জনক এবং ওই উপপীলক ওইটারও সহায়ক হয়। জনক হ্যাঁ, বিশেষ করে জনকর্মের সহায়ক, উপপীলকের ওইটা নয়, উপপীলক ওইটা নয়, সরি। হ্যাঁ, অনেক সময় যদি আমরা অকুশলের দিক দিয়ে যদি চিন্তা করি, উপপীলকের সহায়ক হবে। তবে এখানে বিশেষ হ্যাঁ বলেন অরূপ বাবু। মানে চিন্তা করতেছে আর কি, মনে কোন একটা কুশল কর্ম করার ক্ষেত্রে কোন প্রকার বাধা বিঘ্নের সৃষ্টি না হয়ে এবং কর্মটি সুচারুরূপে সুন্দররূপে সিদ্ধ করার জন্য, মানে সিদ্ধ করতে পারা হচ্ছে এখানে ওই আপনার এটা কি বলা হচ্ছে উপস্থাপন, এটা তো বলতে এটা খুব প্রতিহত বাবু, আপনার কাছে হেডফোন নাই? হ্যাঁ বান্দা, আসলে মুখে দিয়ে কথা বলতেছিল। জানি না, কিন্তু কথা কিন্তু মানে ওই ব্যাকগ্রাউন্ড শব্দটা একটু বেশি আসতেছে। আচ্ছা যাই হোক, আপনি মনে হয় বান্দা আমার পিসিতে মানে ফ্যান চলতেছে, শব্দ যাচ্ছে মনে হয়। ফ্যান আর মনে হয় টিভিও চলতেছে মনে হয়। না বান্দা চলতেছে না, বন্ধ ঘন্টা। আচ্ছা যাই হোক, মানে কেউ কথা বলতেছে ওইরকম, হয়তো দূরে হয়তো শব্দ আসতেছে। বান্দা মানে আজকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওই সুস্মিতা থেকে নিয়ে হলো। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। মাসাই, আমি বলছি হ্যাঁ বলেন অরূপ বাবু। মানে আমার কথাটা বুঝতে পারছেন? আমি কি বুঝতে পেরেছিলাম? আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু সবাই বুঝতে পারতেছে কিনা জানি না, কারণ আপনার মানে ব্যাকগ্রাউন্ড শব্দ কিন্তু অনেক, সেই কারণে। আচ্ছা হ্যাঁ আনি না, বলতেছি অরূপ দাদা তো এখন লেফট হয়ে গেছে, আমার মনে হয় আবার আসছে, আবার ঢুকবে আর কি। আচ্ছা ঢুক। আচ্ছা মাসাই কথা শোনা যাচ্ছে? মাসাই, সুস্মিতা, আমাদের কথা শোনা যাচ্ছে? আচ্ছা যাই হোক, তাহলে অরূপ বাবু, এই জানাকা খাম্মা বা উপস্তম্ভ খাম্মা, এই দুইটা তো বুঝা গেছে না? হ্যাঁ বানতে। ভেরি গুড। মাসাই, সুস্মিতা, আমার কথা শোনা যাচ্ছে?
ওরা তো একদম চুপ দেখা যায়। আচ্ছা দেখি, যাই হোক। আচ্ছা, এরপরে আসছে আমাদের কি উপপিলক, উপপিলাখা, উপপিলক। উপপিলাখা, হ্যাঁ, উপপিলাখা। আর পিলাক। বাংলা হবে উপপীড়ক কর্ম, উপপিলক। উপপীড়ক কর্ম। এগুলো হচ্ছে যে কর্মগুলা আমরা মানে এই মানে জন্ম, হ্যাঁ চাই তার মধ্যে বাধা বাধা দেয়। না, হ্যাঁ ভানতে বলতে হ্যাঁ বলেন। করতে চাই, ওই কর্মের মধ্যে বাধা আসে, ওটা বাধা হচ্ছে আসে, উপপিলক। হ্যাঁ ওই ওই বাধা আসে, এটা কুশল কর্মের হোক বা অনেক সময় অকুশল কর্মের হলেও, বা কুশল কর্মের হলেও, যে বিশেষ করে আমরা কুশলের দিকে যদি বলি, যেমন যাই কুশল কর্ম করতে যাই না কেন বর্তমানে, মানে যেখানে যাই না কেন, কোনো কিছু কুশল কর্ম করতে গেলেই অনেক ধরনের বাধা। যেমন আমরা অভিধর্ম ক্লাস করতে গিয়ে অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। এই ধরনের কর্মগুলোকে উপপিলাখা খাম্মা বা উপপীড়ক কর্ম হিসেবে আমরা বুঝতে পারি। তাহলে অভিধর্ম ক্লাস করতে গিয়ে আমাদের কি কি সমস্যা, ইন্টারনেটের সমস্যা হয়, যেমন এখন ওই এনিও হচ্ছে, সরি সুস্মিতার হচ্ছে, অরূপ বাবুর দিক দিয়ে হচ্ছে, এগুলো হচ্ছে সবগুলা উপপীড়ক কর্ম। এরপরে আছে কি আমাদের উপঘাতকা খাম্মা, উপঘাতকা খাম্মা বা উপঘাতক কর্ম। এটা কিরকম বুঝতে পারছেন এনি? ভান্তে আমি এটা বুঝছি যে আমরা ধরেন যদি কোনো একটা কাজ করার চিন্তা ভাবনা করি, কিন্তু ওই কাজের প্রতি যদি আমার বেশি ঝোঁক থাকে, আমার সংকল্প যদি সঠিক হয়, মানে জোরালো হয়, তাহলে আমি সফলভাবে কাজটা করতে পারবো। মানে আমার ভালো কাজটাকে সুন্দরভাবে করানোর জন্য একটু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া। আর অকুশলের দিক দিয়ে হলে, অকুশলের ক্ষেত্র এরকম। অকুশলের, হ্যাঁ অকুশল ক্ষেত্রে এরকম। এবং আর একটা কি হয়, উপপীড়কটা হচ্ছে কি, বা উপপীড়কটা হচ্ছে মানে শুধুমাত্র সমস্যা, বাধা সৃষ্টি করে, শুধুমাত্র বাধা সৃষ্টি করে। আর উপঘাতক কর্ম হ্যাঁ, হচ্ছে অকুশল কর্ম কাজটা করার সঠিকভাবে সময় শুধু বাধা সৃষ্টি নয়, আরো ভিন্ন একটা মানে কি ফল বা বিপাক সৃষ্টি করে। উপঘাতক হচ্ছে এটা। মনে করেন আমরা এখন এই অভিধর্ম পড়তেছি, অভিধর্ম পড়ার সময় কুশলের সৃষ্টির জায়গায় অনেক সময় মানে ইন্টারনেটের সমস্যা, যেটা বুঝে সেটা না বুঝে ভিন্ন অর্থ আমরা হয়তো আমাদের মানে বুঝার মধ্যে হয়তো ভুলটাও অনেক সময় আমরা বুঝে, কি বলবো, মানে ভুলটাই আমরা বুঝি। ওইটাই হচ্ছে বিশেষ করে উপঘাতকা খাম্মা বা উপঘাতক কর্ম। অরূপ বাবু, অরূপ বাবু আপনি শুনতেছেন আমাদের কথা? বলতে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন তো খুব ক্লিয়ার অরূপ বাবু। হ্যাঁ, এখন আমি এতক্ষণ একটু সমস্যা ছিল, বিভিন্ন শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, অরূপ বাবু আপনি ওই উপঘাতক কর্মটা কিরকম বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন একটা কর্মকে মানে অর্থাৎ ওইটা হচ্ছে উৎপীড়নটা হচ্ছে দূর করে দেয়, এটা মানে এই মানে যে কর্ম, এটা বিপরীত কর্ম, বিপরীত কর্মকে মানে এটা কি বলতে যে কর্মকে দুর্বল করে দেয়। আপনার কথা আসতেছে ব্যঙ্গে ব্যঙ্গে অরূপ বাবু। আমি আচ্ছা, এনি বলেন তো, আপনি আপনি বলেন তো আবার একটু। সুস্মিতা তো আসতেছে যাচ্ছে। ভান্তে সুস্মিতার ওইখানে নাকি নেটওয়ার্ক প্রবলেম, ও নাকি
ডাটা ইউজ করছে, এখন ওয়াইফাই ইউজ করতেছে, তাও নাকি অটোমেটিক বের হয়ে যাচ্ছে আর জয়েন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটাই আর কি ওই আমাদের প্রফিট আমি কর্ম। পারবো হ্যাঁ, অরূপ বাবু বলেন তো। মাত্রা তো কর্মের নেই, অর্থাৎ বিভিন্ন জাতীয় কর্ম বাধা দিয়ে থাকে, করে ফেলে, ধ্বংস করে ফেলে, কর্মকে বিনাশ করে ফেলে, এবং সেটা একটা আধিপত্য প্রতিষ্ঠা করে, ভেরি গুড। এবং তাকে বলা হচ্ছে হ্যাঁ, এমনকি ওইটার কারণে নতুন একটা কর্মের সৃষ্টি হয় বা বিপাকের সৃষ্টি হয়, এমনকি আমাদের মৃত্যুর শয্যায়ও নিয়ে যেতে পারে। উপঘাত কর্ম হচ্ছে এরকম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড অরূপ বাবু, সবাই মোটামুটি বুঝতে পারছেন, কিন্তু এই আমাদের মাসাই সুস্মিতার অবস্থা তো বুঝতেছি না। মাসাই, মাসাইয়ের কোনো জি শব্দ বান্তে। নেই। হ্যাঁ, কথা এই এই কিচ্ছা আলোচনা বা কৃত্য অনুসারে কর্মটা এই চারটা বুঝতে পারছেন মাসাই? বান্তে একটু একটু। একটু একটু, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা এখন দেখি ফাখাদা ফারিয়ায়েনা বা প্রতিসন্ধিক্ষণে ফল প্রদান অনুসারে কর্ম। প্রতিসন্ধিক্ষণে মানে কি ফল প্রদান করে ওইরকম কর্ম। এর 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 মধ্যে আমরা দেখি চারটা আছে: গারুকা কাম্মা, আসান্না আসান্নাত আসান্নান্তিম মারনা কালে কাম্মা, আচি আচি আচিন্নান্তি আচিন্নান্তি আবিনহাসু কাম্মা, কাটাত্তা কাম্মা। এগুলো কি কি? মরণাসন্ন কর্ম, আচরিত অভ্যস্ত কর্ম এবং কৃতত্ব বা সঞ্চিত কর্ম। এখানে চার প্রকার আমরা কর্ম দেখি। এগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের গারুকা কর্ম বা গুরু কর্ম। এইগুলা এই চারটা কি কখন ফল প্রদান করে? প্রতিসন্ধিক্ষণে, মানে চুতি ভাবাঙ্গা, এরপরে প্রতিসন্ধি মানে মাতৃগর্ভে প্রতিসন্ধিক্ষণে এই কর্মগুলা ফল প্রদান করে। এর মধ্যে প্রথমে আছে আমাদের কি গারুকা কর্ম বা গুরু কর্ম। অরূপ বাবু, গুরু কর্ম সম্পর্কে আপনি কতটুকু বুঝতে পারছেন? অরূপ বাবু, আপনি শুনতেছেন? আমার কথা। হ্যাঁ, কথা কিন্তু এখন ভালো শোনা যাচ্ছে, কিন্তু ভেঙে ভেঙে আসতেছে আর কি অরূপ বাবু। হচ্ছে মূলত কৌশল বিবিধ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলেন অরূপ বাবু, আপনি বলে যান। তো এখানে হচ্ছে 5 প্রকার। এই হত্যা, পিঠে হত্যা, মাত্রা হত্যা, সংবেদ এবং আকৃষ্ট বোধের পাদের রক্তপাত। এটা হচ্ছে কর্ম যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই সেখানে হচ্ছে যেখানে এতেই হবে, সেখানে কোনো গতি হয় না। এখানে আমরা রূপবতের চিত্রের যে ধ্যানের যদি শান্ত করতে পারে এবং করতে পারে, তাহলে যে মহাব্রহ্ম এটা হচ্ছে কৌশলের গুরু। অমলোক ব্রহ্ম পায়, সেটা হচ্ছে কৌশলের গুরু কর্ম বলতে। ভেরি গুড। ঠিক আছে অরূপ বাবু, আপনাকে ধন্যবাদ। আমরা এখন এনির কাছে যেতে চাই। এনি, আপনি কতটুকু বুঝতে পারছেন হ্যাঁ গুরু কর্মটা? ভান্তা, গুরু কর্ম হচ্ছে যে কর্মগুলো, ওই যে 5টা কর্মের কথা বলা হয়েছে, ওই 5টা কর্মের ফল অনিবার্যভাবে পরজন্মে পাবে। ওই 5টা কর্ম: সঙ্গবেদ, বুদ্ধকে আঘাত, অরথকে হত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা। এই 5টা কর্মের ফল মানে অবিসম্ভাবী হবে। এই 5টা কর্মের কারণে শাস্তি তাকে পরজন্মে পেতে হবে। ভেরি গুড ভেরি গুড।
এর সাথে আরেকটু আমরা ইয়া করি, আরেকটা আছে, এটাকে বলা হয় নিয়তা মিথ্যা দিটি। নিয়তা মিথ্যা দিটি আপনারা হয়তো নোটও করে রাখতে পারেন। নিয়তা মিথ্যা দিটি মানে এমন ভাবে মিথ্যে দৃষ্টি সম্পন্ন, ওরা ওনাদেরকে যতই বুঝায় বা যতই ইয়া করুক, কিন্তু ওই মিথ্যে দৃষ্টি থেকে ওনারা বের হতে পারে না। এমনকি আমৃত্যু পর্যন্ত, মৃত্যু না হোক, মৃত্যু হলেও মৃত্যু হয়ে যাবে ওরা জানে, কিন্তু এরপরেও ওই মিথ্যে দৃষ্টিটা এরা ত্যাগ করতে পারে না। ওইগুলোকেও, ওই রকম কর্মকেও কিন্তু গুরু কর্ম হিসেবে অকুশলের দিক দিয়ে, হ্যাঁ ঠিক আছে আনি এবং অরূপ বাবু আপনাকে ধন্যবাদ। প্রথম আছে এই গুরু কর্মের মধ্যে মানে অবশ্যম্ভাবী অবিচ্ছিন্ন রয়ে যাবে এরকম, এগুলা কি সঙ্গভেদ, বুদ্ধের আদৌ থেকে বা আমাদের দেবতাবাদী ঘটনার কারণে বিশেষ করে উল্লেখ আছে রক্ত রক্ত রক্তপাত ঘটানো, অরহত হত্যা, মাকে হত্যা করা এবং বাবাকে হত্যা করা, এরকম কর্মগুলো হচ্ছে গুরু কর্ম। মানে এগুলোর ফল নিশ্চিত অবশ্যই রয়ে যাবে। আবার কুশলের দিক দিয়ে হলে আরূপবাচারা কুশল এবং রূপবাচারা 5টা কুশল, এগুলোর বিভাগ রূপবাচারা অনুসারে রূপবাচারা ব্রহ্মলোকে, অরূপবাচারা অনুসারে অরূপবাচারা ব্রহ্মলোকে। আবার লোকোত্তর চিত্তেরও বিভাগীয় গুরু কর্ম, মানে এগুলো কুশলের দিক দিয়ে গুরু কর্ম হিসেবে আমরা দেখতে পাই। ভেরি গুড, ভেরি গুড। আশা করি মাসাই গুরু কর্মটা বুঝতে পারছেন। ঠিক আছে মাসাই? ভেরি গুড, ভেরি গুড। এরপরে আছে কি আমাদের আসন্না কাম্মা, আসন্নান্তি মারণকালে কাম্মা বা মরণাসন্ন কর্ম। এটা কতটুকু বুঝতে পারছেন? বান্তে এটা হচ্ছে যে মানুষ মৃত্যুর আগ মুহূর্তে যে তার কি কুশল কর্ম স্মরণ করতেছে নাকি অকুশল কর্ম স্মরণ করতেছে, সেই হিসেবে তার এই মানে পরবর্তী জন্মে ফল ভোগ করে। এখন সে যদি কুশল, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কুশল একটা কর্ম স্মরণ করে, তাহলে সেক্ষেত্রে স্বর্গে গমন করবে ওই কর্মটা স্মরণ করার কারণে। আর একটা মানুষ সারা জীবন অকুশল কর্ম করে আসছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে একটা কুশল কর্মের কথা স্মরণ করলো, তখন সে ওই কুশল কর্ম যেটা স্মরণ করছে ওইটার অনুযায়ী স্বর্গে গমন করবে। আর যে অকুশল কর্ম করছে ওইটা তো শাস্তি স্বরূপ নরকে যাবেই। ভেরি গুড, ভেরি গুড। এরকম সরাসরি কোনো উদাহরণ মাথায় আসতেছে? ভান্তা আমি তো মানে ভবিষ্যৎ জন্মে তো আর কে কি হতে সেটা জানি না। আমরা তো জানি যারা অসুস্থ হয় তাদেরকে হচ্ছে যে ওই মানে মৃত্যুর কাছে চলে গেলে তখন ভান্তারা সূত্রপাত করে, তখন ওই সময় চেষ্টা করে যে যারা মরণাসন্ন ব্যক্তি তারা যাতে তাদের কুশল কর্মগুলা স্মরণ করে। এখন ওই ব্যক্তি আসলে কি স্মরণ করতেছে সেটা তো আর জানি না। ভেরি গুড। হ্যাঁ, যাই হোক আমরা আগেও অনেক আলোচনা করেছিলাম এটা নিয়ে। যেমন ধরেন অরূপ বাবু একটা বলছিল ওনাদের গ্রামে একজন মৃত্যুর আগে মানে ওই ইয়ার মধ্যে গিয়ে জমিতে গিয়ে শুকরের মতো আচরণ করতেছিল। ওইগুলা হচ্ছে কি ওনারা শুকর হিসেবে মানে জন্মগ্রহণ করবে। মানে সারা জীবন যে কর্মগুলো করছে, যেগুলা কারণে মৃত্যুর মুহূর্তে, চ্যুতি চিত্তের মুহূর্তে উৎপন্ন হয় সেই কর্মগুলাই। যেমন এনিও একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, ওই মৃত্যুর সময় আমাদের যদি কল্যাণ মিত্র থাকে, কল্যাণ মিত্ররা বা জ্ঞাতিরা কি করে যাতে ওনাদের চ্যুতি চিত্তটা সুন্দর হয় সেই কারণে বান্তেদেরকে ফাং করে সূত্রপাঠের ব্যবস্থা করে বা নিজেরাও সূত্রপাঠ করে। অনেক সময় তো বান্তেদের আনা হয়তো সম্ভব নয় তাৎক্ষণিক, সেই কারণে নিজেরাও সূত্রপাঠ করে, না মুখস্থ না থাকলেও অন্তত পক্ষে বই দেখে দেখে হলেও বা বাড়িতে যদি সূত্রপাঠের ক্যাসেট থাকে ওইরকম হলেও ওনাদেরকে সূত্র শোনানোর এরকম কর্মগুলো হচ্ছে কি মরণাসন্ন কর্ম বা মরণের
সময়ে যে কর্মগুলো আমরা যে নিমিত্তগুলো আমাদের মধ্যে উৎপন্ন হয় বা আমরা যে কর্মগুলো করি এগুলাই। আচ্ছা, এরপরে হয় কি আচরিত কর্ম বা আহ আচিন্নান্তি আচিন্নান্তি অভিন্নাংশ কাম্য, আচিন্নান্তি অভিন্নাংশ কাম্য। অরূপবাবু, আপনি এটা কিরকম বুঝতেন? কুশল হোক হোক, জীবের এই যে কর্মগুলো হচ্ছে সারা জীবন সম্পাদিত হয় এবং সম্পাদিত হতে হতে এটা সংস্কারে পরিণত হয়। এবং আমাদের বলা হয় গুণ এবং আসনের অভাবে এই গুলো জন্ম ধন্যবাদ তরুপবাবু আপনাকে। এনি কিরকম বুঝতে পারছেন? ভান্তে আমি আচরিত কর্ম বলতে বলছি আমাদের অভ্যাসগত কাজ, যে কুশল কর্ম করে তার কুশল কর্ম করার প্রতিদিনের একটা অভ্যাস, আর যে অকুশল কর্ম করে তার ওই প্রতিদিনের একটা অভ্যাস। এখন যে কুশল কর্ম করে সে তার কর্ম অনুযায়ী ভালো ফল পাবে, আর যে অকুশল কর্ম করে যার প্রত্যেকদিনের অভ্যাস অকুশল কর্ম করা, সে অনুযায়ী সে সেটার ফল ভোগ করবে। ভেরি গুড। উদাহরণ হিসেবে ধন্যবাদ এনিকে। উদাহরণ হিসেবে আমরা একেবারে বুদ্ধের একেবারে প্রথম সময় নিতে পারি। ওই পঞ্চবর্গীয় শিষ্য প্রথম অরহত ফল লাভ করছিল, ওইগুলো তো জানেন না এনি রূপবাবু মাসাই? এগুলো তো জানেন না, প্রথম পঞ্চবর্গীয় শিষ্য। হ্যাঁ ভান্তে। আপনারা কি জানেন ওনারা যখন বুদ্ধের কাছ থেকে তখন এমন কি অরহত ফল লাভ করেছিল, যখন দেশনা শুনতেছে, একজন বান্দে কি করে ওই আকাশের দিকে তাকিয়েছে, তারার দিকে, তারা গুনতেছে। আরেকজন কি করে ওই ওনার তো ওই জঙ্গলের মধ্যে ওই লতা বুদ্ধের কথাও শুনতেছে, ওইভাবে মানে লতা টানাটানি করতেছে। আরেকজন বান্দে কি করতেছে, ওই মাটি আশ্রাইতেছে ওইভাবে কেসুর মতো। এগুলো কি কারণে জানেন? ওখানে একজন ছিল অতীত জন্মের জ্যোতিষী, মানে তারা গণনা নিয়ে ওনার দক্ষতা ছিল। অন্য জন্মের ওনার ওই অভ্যাসগত কর্ম, উনি অন্য জন্মে ওনার অভ্যাস ছিল তারা গণনা করার। সেই কারণে এই জন্মেও বুদ্ধের সামনে দেশনা শোনার সময় কি করে তারা গুণ, মানে তারা দিকে চেয়ে আছে। অন্য একজন বান্দে ছিল অন্য জন্মে বানর হিসেবে, সেই কারণে ওনার অভ্যাসগত কারণে লতা নিয়ে টানাটানি, বানরের যে স্বভাব ওইরকম। আরেকজন ছিল খেসু জন্মের মধ্যে, সেই কারণে কি করতো উনি খেসু যেরকম মাটিতে ইয়া করে, ঠিক একইভাবে খেসু আশ্রয় দিচ্ছেন এরকম। এগুলাই হচ্ছে কি ওই যে আচিন্নান্তি বা আচরিত কর্ম বা অভ্যাসগত কর্ম। একইভাবে যেমন আমাদের আমরা যারা মানুষ হিসেবে, মানুষ না শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী কুললেই আসলে কোন জিনিসটা মানুষকে শিখিয়ে দিতে হয় না, করে কিভাবে খেতে হয়। খাবারটা কিন্তু শুধু মুখে ফেলেই মানে মানুষ খেতে পারে বা যে কোনো প্রাণী খেতে পারে, কারণ কি এটা অভ্যাসগত কারণে এবং অন্য জন্মের অভ্যাসগত কারণে এই জন্মেও দেখবেন কেউ খাওয়ার সময় খায় একেবারে মানে ফেরতের মতো করে খাচ্ছে, কেন এরকম বকা দিনে, আসলে এটা অভ্যাসগত কারণে, অন্য জন্মের অভ্যাসগত কারণে। তারপরে মনে করেন অনেকে আছে মানে একেবারে প্লেট ইয়া করে সুন্দর এক পাশ থেকে মানে সুন্দর করে খায়, ওইটাও অভ্যাসগত কারণে। আবার ঠিক একইভাবে যেমন আমরা যে প্রাণী বলেন বা মানুষ বলেন যে খামো সেবন করি, সেইগুলাও কেন করে? জন্মান্তরের অভ্যাসগত কারণে। এবং এটাই বেশি সবচাইতে মানে এটা একটা খুব খুব শক্ত একটা অভ্যাস, যেটা ত্যাগ করা মানে অরহত্ব ফল লাভ না করা পর্যন্ত ওইটা মানে কষ্টসাধ্য হয়ে যায়, যদিও বা অনাগামীর ক্ষেত্রে
এটা ক্ষীণ হয়, দুর্বল হয়, কিন্তু অভ্যাসগত কারণে এটা থেকে যায়। অরহত্ত ফল লাভ না করা পর্যন্ত। আর তাহলে এরকম মানে আমরা জন্ম জন্মান্তরে যে আচরিত কর্ম বা অভ্যাসগত কর্ম করে আসতেছি, ওইগুলাকেই আমরা কি বলি, আচিন্নান্তি বা অভিন্নাহাংস কর্ম আমরা বা অভ্যাসগত কর্ম হিসেবে আমরা বুঝে নিতে পারি। ভেরি গুড। এরপরে আমাদের আছে কি খাটাত্তা কর্ম বা হ্যাঁ এনি বলেন, কৃতত্ব কর্ম। হ্যাঁ এনি কি বলছেন? বর্তমান জন্মে যে অভ্যাসগুলো আছে এগুলো কি পূর্ব জন্মের অভ্যাসের সাথে সম্পর্কিত? হ্যাঁ এই তো সবগুলো না, হয়তো সবগুলো না, কিন্তু অনেক অনেক বেশিরভাগই। কিন্তু যেমন আমি উদাহরণ দিলাম, বুদ্ধের সামনে এই বান্দারা পূর্বে জন্মের অভ্যাসগত কারণে কেউ তারা গুনতেছে, কেউ লতা নিয়ে টানাটানি করতেছে, কেউ মাটি আশ্রাচ্ছে। এটা অভ্যাসগত কারণ, জন্মান্তর। সেই কারণে আমি বলি যত পারেন যত সম্ভব অভিধর্ম করেন, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন ধর্ম নিয়ে আলোচনা করেন, ভাবনা করেন, এটা একটা তখন অভ্যাসে পরিণত হয়। এই জন্মেরও আমরা যে বেশিরভাগই কিন্তু অন্য অন্য জন্মের অভ্যাসগত কারণে আমরা অনেকেই এরকম আচরণ করি। আপনি কি একমত আমার সাথে এনি? ভান্তে এখন এটা তো বিশ্বাসের উপরে, আমি তো আমার অতীত জন্ম সম্পর্কে জানি না। জানি না। হ্যাঁ এখন বিশ্বাসও বলতে ওইটা, হ্যাঁ ঠিক আছে, ওইটা একটা আছে, কিন্তু বিশ্বাস যদি আপনার ইয়ে হয়, মানে ঠলমল হয় বিশ্বাসটা এই ক্ষেত্রে, আপনি দেখেন আপনারা কয় ভাই বোন এনি? ভান্তে দুই বোন। দুই বোন দেখেন, এক মা এক বাবা, কিন্তু দুই বোনের আচরণ কি এক ধরনের? না ভান্তে। না, কারণ ওইটা আপনাদের অভ্যাসগত। এমনকি এক মায়ের সন্তান দুইজনেই, কিন্তু আপনাদের আচরণের ভিন্নতা আছে। কারণ কি? এগুলা জন্মান্তরের অভ্যাসগত কারণ। যেমন আরেকটা বলি, আমাদের বুদ্ধিসত্ত্বে কালীন জন্মান্তরে মানে ভালো কাজ করে করে আসছে, এবং জন্মান্তরের অকুশল কর্ম করে আসছে। কে জানেন? না। বুদ্ধের সাথে বোধিসত্ত্বের থাকাকালীন দেবদত্ত বান্তে বুদ্ধকে শুধু এই জন্মেই যে পীড়ন বা কি বলবো কষ্ট দিয়েছে তা নয়, জন্মান্তরে দেবদত্ত বান্তে এই বোধিসত্ত্ব থাকাকালীন ওই দেবদত্ত ছিল জন্মান্তরে। তাহলে ওইটা থেকে আমরা দেখি। এবং সাধারণ উদাহরণ, যদি বর্তমানে আমরা তাৎক্ষণিক কিভাবে বুঝতে পারবো, আপনার নিজের মায়ের পেটের বোনের দিকে তাকান। দুই বোন, আপনারা একই মায়ের একই বাবার সন্তান, কিন্তু আপনাদের আচরণের ভিন্নতা আছে। কারণ এটা অভ্যাস, জন্মান্তরের অভ্যাস। তবে সেই ক্ষেত্রে আবার ও আপনার সাথে যখন ঝগড়া করবে, যখন এই আপনার সাথে বান্দর আমি করবো, ওকে আবার গালি দিয়ে না, এই অন্য জন্মে বান্দর নিছিল, এই কারণে আমার সাথে এখনো বান্দরের মতো ওরকম গালি দিবেন না ভাই। তবে হ্যাঁ, এগুলো মানে জন্মান্তরের সংস্কার। বুঝা গেছে? হ্যাঁ ভান্তে। আচ্ছা, সুস্মিতা তো ইন্টারনেট সমস্যা। মাসাই, রূপ বাবু, হ্যালো। জি ভান্তে। হ্যাঁ, এই তিনটে যে আমরা আলোচনা করছি, এগুলো বুঝে গেছে বা কোনো প্রশ্ন আছে? কারো না ভান্তে। বুঝতে পারেন নাই? বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। অরূপ বাবু,
অরূপবাবু কথা শোনা যাচ্ছে? অরূপবাবু, আমরা যে উদাহরণ দিছি ওই অভ্যাসগত আচরণের উপর, আপনি কি এগুলোর সাথে একমত বা কোনো প্রশ্ন আছে? একমত না? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এরপরে আছে আমাদের কৃতত্ব কর্ম, বাংলায় আরো একটা আমরা বলতে পারি সঞ্চিত কর্ম বা খাটাত্তা কাম্মা পালিত ফলে। এটা কিরকম বুঝতে পারছেন অরূপবাবু? হ্যাঁ বলেন। এটাকে উপকর্ম বলে না? হ্যাঁ, এটাকে উপচিত কর্ম বলে। বইয়ের মধ্যে উপচিত কর্ম পড়ছি বান্তে। বুঝি নাই অরূপবাবু, কি বলছেন? উপচিত কর্ম, উপচিত 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 এই শব্দটা তো আমি পাই নাই। এর একটা কি বাবা, আপনি ওই জ্যোতিপাল বান্দের বই থেকে দেখতেছেন নাকি আমাদের অভিধর্ম? হ্যাঁ, সুধীরত্ন শুভদীপ বাবুর বইও তো আছে না? সুধীরত্ন বই প্রসঙ্গ ছিলেন। ও শুভদীপ বাবুর বই তো ওখানেই তো আমি দেখতেছি অরূপবাবু, উনিও তো একই শব্দ না লিখলো। আসলে আমি ওই ওনার বই থেকে নিয়েছি কৃতত্ব বা সঞ্চিত কর্ম। আমি আমি হ্যাঁ, আচ্ছা, এটা এটা কিরকম বুঝতে পারছেন অরূপবাবু? এই কর্মটা আসলে কিরকম? মানে কুশল কুশল সকল প্রকার কর্ম, মানে অর্থাৎ এক মুহূর্তে জন্মের মধ্যে গর্ভের মধ্যে সঞ্চিত থাকে, উপচিত। ভালো করে বুঝতে পারতেছি না অরূপবাবু, মানে এক চিত্তক্ষণ পরে বা কিছুক্ষণের মধ্যে এটা ভুলে যায় এরকম? এরকম না, সকল কুশল কুশল কর্ম অতি জীবন পরম্পরায়, মানে এক থেকে আরেক জন্ম, একজন থেকে আরেক জন্ম, এরকম অতি পরম্পরায় চিত্তের মধ্যে সকল প্রকার কর্ম সঞ্চিত থাকে। এই সঞ্চিত থাকাটা হচ্ছে উপচিত কর্ম মানতে। খাটাত্তাচি কর্মটা তো ওইভাবে আসে না অরূপবাবু। আচ্ছা দেখি, এনি এনি কিরকম বুঝতে পারছেন খাটাত্তা কর্মটা? তো বই থেকে তো বুঝছি যে এমন কাজকে বুঝাইছে যেগুলো আমরা আগে করছি, এখন বর্তমানে ওই কাজগুলো আমরা মনে করতে পারতেছি না। এখন আমি এটা দিয়ে ওই পড়ার ক্ষেত্রে এরকম হয় যে এই পড়াটা তো আমি আগেও পড়ছি, কিন্তু আগে পড়ছি যে আমার পড়তে গেলে আবার দ্বিতীয়বার মনে হয় না যে আমি এটা আগে পড়ছি, আমার কাছে আবার নতুনই লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে বিশেষ করে খাটাত্তা কর্ম বা কৃতত্ব কর্ম। মানে এই পড়ছেন, এই ভুলে যান, বা এই গতকালকে পড়ছেন আজকে মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি তো পড়ি নাই মনে হয় এগুলা। এখন এরকম কর্মগুলোকেই, যেমন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কোন একটা রাস্তায় দেখলাম একটা ইট পড়ে আছে, ওইটা যা সরাই দিলাম, লাথি একটা মেরে সরাই দিছি, কিন্তু ওইটা কিন্তু কুশল কর্ম। কারণ আমরাও চিন্তা করতেছি এই গাড়ি এই এই রাস্তা দিয়ে তো গাড়ি যাবে, যদি ইটতে থাকে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমাদের চেতনা হয়তো ওইরকম হতে পারে, লাথি একটা দিয়ে হলেও বা হাতে হলেও ইটটা যদি আমরা সরিয়ে দিই। কিন্তু গতকালকে আমাদের আর মনে নাই আমি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম একটা কর্ম করছিলাম। এরকম কর্মগুলোকেই কাটাত্তা কর্ম বা কৃতত্ব কর্ম বলে। অরূপবাবু, আপনি কি একমত? আমাদের বইয়ের সঙ্গে একটু এখন আমার মনে হয় এটা আপনি আপনি কোন বই থেকে ইয়াটা ব্যাখ্যাটা ইয়া করতেছেন অরূপবাবু, দেখেন তো। এটা হচ্ছে বুদ্ধের কর্মবিভাগ, প্রসঙ্গরাজ সুধীরত্ন মস্ত। এখন আপনার সংস্করণ আমার আর আমাকে পাঠিয়েছেন একই সংস্করণের কিনা তো জানি না। না, সুধীরত্ন
এটা আচ্ছা বলবেন আচ্ছা না আচ্ছা বল- এটা আরেকটা বই না, আরেকটা বই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলতে আমার মনে হয় অরূপবাবু ওইটাতে এটা একটু হয়তো আমাদের আর ইয়া করে দেখতে হবে, কারণ আমি কয়েকটা বই থেকেই দেখার পরে এই এই সংজ্ঞাটা ইয়া করছি। খাটাত্তা কর্ম মানে, আমি হ্যাঁ বলেন, সংজ্ঞাটা কি বলবো? বলেন অরূপবাবু, সংজ্ঞাটা কি একটু বলবো বলতে? হ্যাঁ বলেন তো, বলেন তো। জীবন কুশল কর্ম, জীবনে ও জীবনে তাই জ্ঞান ও উদ্যম সমাদিত হয়ে চিত্ত করবে, সৎকারে সঞ্চিত হয়ে তাই উপচিত কর্ম। এটাকে আবার উপচিত, অতএব এটা এইটা তো কিন্তু আমরা যদি ফাঁকা দানা পারিয়ানের ভিতরে যাই, এই উপচিত কর্ম শব্দটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটাতে আমি দেখতেছি না। ইংলিশের গুলো বাংলাতে এইটাতে কিন্তু উপচিত, এটা এটা পাইতেছি না রূপবাবু। আমার মনে হয় এটা অন্য আরেকটা কর্মের কথা হবে, কিন্তু যদি আমরা খাটাত্তা কর্ম পড়ি তাহলে এটা হচ্ছে মানে এই করলাম এই ভুলে গেছি, এরকম কর্মগুলো হচ্ছে খাটাত্তা কর্ম। বন্ধু আমি আপনাকে বই পাঠিয়ে দিব বন্ধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এরপরে আমাদের কি আছে, ফাঁকা খালা আছে না, বা ইহ জীবনে ফলপ্রদ কর্ম, এগুলো কি কি? দিত্যধম্ম ভেদনীয় কর্ম, উপপাদ্য ভেদনীয় কর্ম, অপরপারিয়া ভেদনীয় কর্ম। এগুলো যদি আমরা বাংলায় দেখি, দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, ইহ জীবনে ফলপ্রদ, উপবৈদ্য বেদনীয় কর্ম, পরবর্তী জীবনে ফলপ্রদ, অপর পর্যায় বেদনীয় কর্ম, পরবর্তী দ্বিতীয় জীবন থেকে যে কোনো জন্মে ফলপ্রদ। এরপরে 4 নম্বরে আছে আহসি কর্ম। এগুলো হচ্ছে কি ভূতপূর্ব বা নিষ্ফল কর্ম, যে কর্মের ফল প্রধান শক্তি ছিল কিন্তু এখন শক্তিহীন বা ক্ষীণবীজ। ভেরি গুড, এইটা এই এই আহসি কর্মটা কিন্তু বিশেষ করে আমাদের একটু বোঝা উচিত এবং জানা দরকার আছে। আচ্ছা যাই হোক, এখানে মাসাই, মাসাই আমার কথা শোনা যাচ্ছে? জীবনতে এখানে এই যে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম বা ইহ জীবনে ফল প্রদান করে, এরকম কোন কর্ম আপনি উদাহরণ দিতে পারবেন, বা এই শব্দটা বুঝতে পারতেছেন আপনি? মাসাই, মাসাই শোনা যাচ্ছে কথা? মাসাইয়ের কথা তো শোনা যাচ্ছে না, ওর মাইক তো মিউট করে দিয়েছে মনে হয় না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আলোচনা করি। এবার দেখি এনি এনি থেকে জিজ্ঞেস করি অরূপবাবু, এনি আপনি দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম বা এই জন্মেই ফল প্রদান করবে, বা এই দিনে বা আজকের মধ্যে বা এই মুহূর্তের মধ্যে ফল প্রদান করবে, এরকম কোন কর্মের উদাহরণ দিতে পারবেন এনি? বলতে এটা হচ্ছে যে ওই যে আমরা যে বলি এম, কি জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ভেরি মানে গুড, পরিশ্রম করলে ভালো কাজে ওটার ফলাফল পাবে। ভেরি যেমন গুড। বলে ভালো করে পড়, ভালো করলে রেজাল্ট ভালো হবে, তাহলে ওইটা দৃষ্টধর্ম কর্ম, যেটা আমি ইহ জীবনে এই পরিশ্রম করে ইহ জীবনে ফলাফল পাইছি। ভেরি গুড। পরীক্ষা, হ্যাঁ এটা একটা উদাহরণ দিলেন। আহ, আরো আরো কি উদাহরণ দিতে পারি সহজ একেবারে, মানে এই মুহূর্তে বা এক ঘন্টার মধ্যে আমরা ফল ভোগ করতে পারবো, বা আমাদের ফল ভোগ করতে হয়, বা একদিনের মধ্যে ফল ভোগ করতে হয়, এরকম আরো কি উদাহরণ আমরা দিতে পারি?
ভান্তে এই যে এখন ক্লাস করতেছি, মনোযোগ দিয়ে করতেছি, মানে এটা আমার জন্য ভালোই হচ্ছে, আমি পড়াটা মানে কাজে লাগাইতে পারবো। ভেরি গুড। হ্যাঁ, এটা একটা। এবং আরো যদি আমরা উদাহরণ দিই, যেমন ধরেন আপনারা হোস্টেলে থাকেন এবং আপনাদের হোস্টেলে থাকা খাওয়ার জন্য আপনাদের মা বাবা থেকে একটা লিমিট, একটা মানে টাকার অ্যামাউন্ট আপনাদেরকে হয়তো হাতে দেয় মাস 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 অনুসারে। কিন্তু এখন কি করছেন, একদিনে কোথাও কোনো বন্ধু বান্ধবদের নিয়ে কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছু ছিল, খেয়ে সবগুলা শেষ করে বসে আছেন। এখন আগামী কালকে ভাত খাওয়ার সময় যখন পেটের খিদা আরম্ভ হয়ে গেছে, তখন খাওয়ার আর কোনো টাকা নাই। তাহলে ওই কর্মটা কিসের কারণে? গতকালকে আপনি আপনার টাকার যথাযথ ব্যবহার করেন নাই বা সঞ্চয় করেন নাই। ওই কর্মের ফল হচ্ছে আজকে ক্ষুধার্ত বা পেটের খিদে নিয়ে রাত্রে ঘুমাতে হবে। এই রকম কর্মগুলাই হচ্ছে দুষ্ট ধর্ম, বেদনীয় কর্ম। রূপবাবু, এরকম উদাহরণের সাথে আপনি কি একমত? বা একইভাবে আমরা আরো করতে পারি, উদাহরণ দিতে পারি, কুশল কর্মের দিক দিয়েও আমরা উদাহরণ দিতে পারি একই ধরনের। যেমন কুশলের দিক দিয়ে আমরা দিট্টেদাম্মা বেদানিয়া, এখানে দিট্টেদাম্মা বেদানিয়ার জায়গায় আমরা সুখ নিয়ে এরকম বলতে পারি। দিট্টেদাম্মা সুখ নিয়ে কর্ম মানে, যেমন ধরেন আপনি একটা গাছ লাগালেন আপনাদের বাড়িতে বা আপনাদের বাড়িতে যাওয়ার রাস্তায় আপনি একটা গাছ লাগালেন এবং আজকে বছর বর্ষাকালে লাগালেন, আগামী বছর বর্ষাকালে দেখতেছেন ওই গাছটা অনেক বড় হয়ে গেছে, বা গরমকালের সময় ওই গাছটা দেখতেছেন। এখন আপনি দেখতেছেন ওই গাছের নিচে অনেকে ছায়া নিচ্ছে, বা আপনি নিজে গিয়ে গরমের সময় ওই গাছের নিচে গিয়ে কিছুক্ষণ আরাম অনুভব করতেছেন। এগুলো হচ্ছে কি, এরকম কর্মগুলো হচ্ছে কি দিট্টেদাম্মা সুগানিয়া কর্ম, মানে এই জন্মে কর্ম করে এই জন্মেই এর ফল ভোগ করতেছেন, এরকম কর্মগুলো। এটা কিন্তু খুব সহজ, এটা এত বেশি কঠিন না, সেই কারণে। এরপরে আছে আমাদের কি উপপাদ্য বেদনীয় কর্ম। উপপাদ্য বেদনীয় কর্ম, এরকম কর্মগুলো কি 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 রকম হতে পারে? অরূপবাবু, আপনি উদাহরণ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এরকম কোন কর্ম আপনি উদাহরণ দিতে পারবেন, আপনার মাথায় আসতেছে? যদি বানতে আমি এখানে এটা দিতে পারে যে আমি কর্ম করে যাই, এটাই রূপ চিত্রের আমি পরবর্তী জন্য ঠিক ব্রহ্ম, এই জিনিসটা তো বলা যেতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে পরবর্তী জন্মেই এর ফল ফল দিবার কি। কোন উদাহরণ দিতে পারবেন অরূপবাবু আপনি? মানে এখানে আমি বললাম তো, মনে করেন যদি আমি এখানে রূপবতা মানে তো পর তখন আমার এই হোক আমার দেহটা না আমার পরবর্তীতে ব্রহ্মলোক উৎপন্ন। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড অরূপবাবু। হ্যাঁ হ্যাঁ, ওইটা অরূপবাবু আপনি ধ্যানের ক্ষেত্রে বললেন, বা যেমন ধরেন আমরা জানি, আমরা অনেকবার আলোচনা করছি ওই দান প্রতিফল সূত্র। এই জন্মে দান দিয়ে দান দেওয়ার ফলে অন্য জন্মে উনি চতুর্মহারাজিক দেবলোকেও উৎপন্ন হতে পারে, ওইভাবে আমরা দেখতে পারি। ভেরি গুড অরূপবাবু, আপনি পেয়েছেন। এরপরে আছে অপর পর্যায়ে বেদনীয় কর্ম বা অপরাপারিয়া বেদনীয় কাম্মা, পরবর্তী দ্বিতীয় জীবন থেকে যে কোনো জন্মে ফল প্রদান করে। এটার কি রকম উদাহরণ? অরূপবাবু, আপনি কিছু বলছেন নাকি? বলতেছে অরূপবাবু, আপনার কথা আসতেছে একটু মানে ভেঙে ভেঙে আর কি। আমি কর্ম করলাম, কুশল কর্ম করলাম,
তারপরে আমার মৃত্যুর পূর্ব করে আসন্ন কর্মটা ছিল মনে করেন বলতে কুশল। যেহেতু আসন্ন কর্ম কুশল ছিল, সেহেতু মৃত্যুর পূর্ব করে আমার আসন্ন কর্মের গতি যে লাভ করলাম, গতিটা আমার সদ্গতি হলো বা সদ্গতি হলো। কিন্তু সদ্গতি দিয়ে দেখা যাচ্ছে যখন আমার এই নিমিত্ত কর্মের আজকাল যখন পুনরায় আজকাল যখন হয়ে গেল, তখন সেই মুহূর্তে কর্মটা সমাধান করলাম, ওটা বুক করবো। দুঃখিত অরূপ বাবু, আসলে আমি আপনার কথাগুলো কিন্তু একদম মানে ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা অরূপ বাবু, আমরা এনির কাছে যাই তাহলে। এনি, আপনি কিরকম বুঝতে পারছেন? মানে একদম মানে ভেঙে ভেঙে আসতেছে আপনার কথা অরূপ বাবু, দুঃখিত আসলে আপনার কাছে। এখন হ্যাঁ, এখন ঠিক আছে। বলেন তো একটা বাক্য। হ্যাঁ, আবার বলেন তো। মনে করেন এমন অকুশল সম্ভব করলাম, কিন্তু আমার মৃত্যুবরণে একটা ছিল কুশল। সে আসলে কর্মের প্রভাব প্রাপ্ত আচ্ছা অরূপ বাবু, ঠিক আছে, আমরা আপনার কাছে আবার ইয়া করবো। এনি, আপনি কিরকম বুঝতে পারছেন? ভান্তে কোনটা? ওই 3 নাম্বারটা, অপর পর্যায়ে? মানে দ্বিতীয় জীবনে, মানে প্রথম এর পরবর্তী জীবন নয়, এর পরবর্তী জীবনে, দ্বিতীয় জীবনে, মানে পরবর্তী একটা জন্মের পরে আরেক জন্মে গিয়ে এটা ফল প্রদান করবে, এরকম কোন কর্মের আপনি বলতে পারবেন? কিন্তু যারা মানে অল্প বয়সে মারা যায়, আমরা তো বলি যে সে আসলে পূর্বজন্মে প্রাণী হত্যা করছে। তাহলে একই রকম ভাবে আমি এই জন্মে প্রাণী হত্যা করতেছি, তার মানে আমি পরবর্তী জন্মে আমার আয়ু কম হবে। কিন্তু এটা মানে পরবর্তী জন্মের নয়, পরবর্তী জন্মের আবার দ্বিতীয় জীবন থেকে বলতেছে যেটা। হ্যাঁ, মানে এই মানে এখন এই জীবনে প্রাণী হত্যা করলে ওইটার ফলাফল আমি এই জীবনে না পেলে আমার পরবর্তী দ্বিতীয় জীবনে ওইটার ফল ভোগ করব। মানতে এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে অরূপ বাবু, আবার বলেন তো একটু করে। মানতে বললাম যে মনে করেন মানতে আমি এই জন্মে একটা অকুশল কর্ম সম্পাদন করলাম, কিন্তু আমার আসন্ন কর্ম, আমার মৃত্যুর পূর্বক্ষণে যে আসন্ন কর্ম ছিল সেটা ছিল মনে করেন মানতে কুশল। আসন্ন কর্ম যেহেতু কুশল, আসন্ন কর্ম যেহেতু কুশল, কর্ম প্রভাবিত আমি সুগতি প্রাপ্ত হলাম। ভেরি গুড। হ্যাঁ, সুগতি প্রাপ্ত হওয়ার তো সেই সুগতির একটা স্কেল আছে। সেখান থেকে সেই সুগতি প্রাপ্ত হলাম, তোমার মনে নাই তখন জন্ম হয়ে যায়। এই যে উপপাদ্য কৌশল সেটা ফল পাই। হ্যাঁ, আচ্ছা রূপা, ভেরি গুড। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন, আপনারা ছোটকালে কখনো ওই রবিনহুড একটা যে ছিল নাটক বা ড্রামা বলি, ইংলিশে আমরা যাই বলি, কখনো দেখছিলেন রবিনহুড? হ্যাঁ, সিনবাদ, রবিনহুড। ওরা কি করছে, ধনীদের, বিশেষ করে রবিনহুডটা আসলে ভালো একটা উদাহরণ। রবিনহুড কি করছে, ধনীদের মাল বা টাকা পয়সা মারামারি করে বা চুরি করে নিয়ে কি করতো, গরিবদের মধ্যে ওইগুলো বিলিয়ে দিত। এখন ওখানে কি হয়েছে, ওনার কুশল অকুশল দুইটাই হয়েছে। ওই যে গরিবদের মধ্যে দান দিয়েছে, ওই কর্মের ফলে ওনার যদি মৃত্যুর অবসানে বা চতুর্চিত্তের সময় দান দিয়েছে, ওই চিত্ত উৎপন্ন হয়, ওই দানের ফলে হয়তো উনি দেবলোকে যাবেন। যতক্ষণ ওই দেবলোকের আয়ুষ্কাল থাকবে, উনি দেবলোকের ওই ফল ভোগ করবে। কিন্তু ওই আয়ুষ্কাল শেষ হওয়ার পরবর্তী জন্মে গিয়ে কি হবে, অকুশলের কারণে যে চুরি করছিল, যদি মনুষ্য জন্মে আসে বা অন্য জন্মে বা অন্য কুলেও হয়, উনি কি হবে, গরিব হিসেবে জন্ম নেবে বা ভিখারি হিসেবে জন্ম নেবে। ওইরকম কর্মগুলোকেই আমরা অপরাপারিয়া বেদনীয় খাম্মা হিসেবে উদাহরণ হিসেবে দিতে পারি। বুঝে গেছে অরূপ বাবু এখন?
হ্যাঁ আমারটা তো মনে হয় সেরকম ছিল বলতে। এখন তো আপনার কথা আসলে আপনার কথা খুব ভেঙে ভেঙে আসতেছে, বুঝতে পারতেছি না সেই রকম, সেই কারণে আর কি অরূপবাবু। তা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ অরূপবাবু আপনাকে, এনিকে ধন্যবাদ। এরপরে এখানে আছে আমাদের বিশেষ হচ্ছে আহোসি খাম্মা, ভূতপূর্ব বা নিষ্ফল কর্ম। আহোসি খাম্মা এটা কিন্তু আমাদের আসলে বিশেষভাবে জানা দরকার। এখানে শেষে আরেকটা দেখেন শব্দ আমি উল্লেখ করছি, ক্ষীণ বীজা। ক্ষীণ বীজা এরকম শব্দ কোন সূত্রে শুনেছেন বা কোন সূত্র আপনারা পড়েছেন? ক্ষীণ বীজা এরকম কোন শব্দ কখনো শুনছেন অরূপ বাবু? কি ভাবিস? হ্যাঁ, ক্ষীণ বীজা পালিত হলে ক্ষীণ বীজা হবে, এরকম কোন শব্দ শুনছেন কখনো? আমি ঠিক বলছি না তো। রতন সূত্র আপনার মুখস্থ আছে অরূপ বাবু? সূত্র বুঝতে কিছু অংশ হয়তো বুঝতে পারতে হয়, যেমন কিন্তু আসলে অরূপ বাবু আপনি অনেক চেষ্টা করতেছেন, কিন্তু আপনার কথাগুলো বুঝতে পারতেছি না, এটাই খুব সমস্যা। আচ্ছা, এনি এনি আপনি কখনো পড়ছিলেন এই রতন সূত্রটা? ভাবতে পড়ছি, মনে নাই। আচ্ছা, ওখানে একটা গাথা আছে দেখেন, ক্ষীণাং পুরাণাং নবাং নাত্তি সম্ভবাং বিরত্তা চিত্তা আয়াতিকে বাবাস্মিং তে ক্ষীণ বীজা আবিরুলহি ছান্দা। এইখানে কিন্তু এই ক্ষীণ বীজা শব্দটা আছে। ক্ষীণ বীজে বলতে এখানে অরহৎ বান্তেদের মানে অতীত জন্মের অকুশল কর্ম করে থাকলেও ওই অকুশল কর্মের ফলগুলা ক্ষীণ হয়, বা আহুসি বা ওইগুলা মানে অকুশল কর্মের বিপাকগুলা আর ওইরকম ভাবে বিপাক দেয় না, মানে ফলগুলা ক্ষীণ হয়ে যায় বা বিপাকগুলা ক্ষীণ হয়, বা এরকমও বলতে পারি নষ্ট হয়ে যায় ওনাদের চিত্তের শক্তির কারণে। চিত্তের শক্তি বলতে ওনারা যেহেতু এখন অরহতের চিত্ত, সেই কারণে, বা বুদ্ধের চিত্ত এবং সেই কারণে ওনাদের কর্মের বিপাকগুলা ক্ষীণ হয়ে যায়। সেরকম কর্মগুলা হচ্ছে আহোসি বা ভূতপূর্ব বা নিষ্ফল কর্ম হিসেবে আমরা দেখতে পাই। সেই কারণে শক্তিহীন বা ক্ষীণ বীজেও বলা হয় এইরকম কর্মগুলো। এইগুলা বুদ্ধের এবং অরহৎ বান্তিদের কর্মগুলো আমরা বলতে পারি। বুঝে গেছে অরূপ বাবু? এনি হ্যাঁ ভান্তে। আচ্ছা ভান্তে, হ্যাঁ ওই যে শিলাবৃষ্টি হলে ধান ধান যে ওই কি জানি বলে এটারে, আমরা তো সিডা বলি, হ্যাঁ হ্যাঁ সিডা, মানে হ্যাঁ ওই কি হবে, মানে ওই অহুসি কর্মের জন্য আর কি? মানে সিডা তো আসলে কোনো ফল দিচ্ছে না, মানে এখান থেকে তো চাল পাওয়া যাবে না। হ্যাঁ, যদিও বা ওখানে মানে কি দান হয়েছে, কিন্তু ওখান থেকে চাল পাওয়া যাবে না। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড এনি, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। এই মানে শিলাবৃষ্টির কারণে কিন্তু ওখানে দান আছে, দানের গাছও আছে, কিন্তু ওখান থেকে চাল পাওয়া যাবে না, এরকম এরকম খুব সুন্দর হ্যাঁ উদাহরণ দিয়েছেন এনি। ভেরি গুড। অরূপ বাবু, আপনি কি একমত এই এনির উদাহরণের সাথে? আমি বিষয়টি নিয়ে এখন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অরূপ বাবু। আমি বলতে বলি এটি উনি কি বিবেকের উপকৃত জিনিসটা দিতে নাকি ওই জিনিসটাই অরূপ বাবু, আজকে জানি না, আমি খুব দুঃখিত আসলে, আপনার কাছে খুব ভেঙে ভেঙে আসতেছে আপনার কথা। আচ্ছা, যাই হোক অরূপ বাবু, আচ্ছা আমরা মাসার কাছে যাই। মাসাই, মাসাই আসছে নাকি? ও তো জয়েন আছে দেখাচ্ছে, কিন্তু মুট করে রাখছে। হ্যালো মাসাই। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখানে তাহলে এই স্লাইডের মধ্যে অরূপ বাবু, আপনার যদি কোনো প্রশ্ন থাকে
আপনি ওইটা ইয়া করলে ভালো হবে, মানে লিখে পাঠালে ভালো হবে। আমি বুঝতে পারতেছি না তো, সবগুলো ভেঙে ভেঙে আসতেছে। এনির কোনো প্রশ্ন আছে এখানে? এই স্লাইডের মধ্যে কোনো কিছু বুঝতেছেন না, এরকম কোনো শব্দ আছে? না ভান্তে। ভেরি গুড। অরূপ বাবু, আপনার যদি প্রশ্ন থাকে আপনি হ্যাঁ বলে লিখে পাঠাতে পারেন। আপনার কোনো প্রশ্ন আছে এখানে? অরূপ বাবু, আপনি শুনতেছেন? আপনার কোনো প্রশ্ন আছে? বান্দে আমি ভান্তে বুঝতে মেসেজ পারছি বান্দে। মেসেজ দিছেন না? বান্দে আমি বুঝতে পারছি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা ফরেস্ট স্লাইডে যাই। ফরেস্ট স্লাইডে দেখেন, পাখাটা আওয়াজে না ভূমি বা স্থান অনুসারে ফলপ্রদ কর্ম। পাখাটা আওয়াজে না খাম্মা ভূমি বা স্থান অনুসারে ফলপ্রদ কর্ম। এখানে দেখেন অকুশল, খামাবাছার, রূপবাছার, অরূপবাছার। এখানে কিন্তু অনেক আলোচনা করার আছে, কিন্তু আমাদের এই সময় ইয়ার কারণে এগুলো আমি আর বিশেষ আলোচনা করতেছি না। এখানে বান্দে বান্দে হ্যাঁ অরূপ বাবু, বান্দে ক্লাসটা না হয় আমি জানলেন, আমি বান্দে একটু বুঝতে পারতেছি না তো, আমার অনেক প্রশ্ন থাকতে পারে এই জন্য। এখন আগামীকাল মানে বান্দে আগামীকাল বা আগামী ক্লাসে নেন বান্দে এই জিনিসটা, যদি কোনো প্রশ্ন থাকে বলার জন্য। আমি ভেবে তো আর ইয়ে করতে পারতেছি না, আমি বাইরে দাঁড়িয়ে একদম, তারপরেও কথা বোঝা যাচ্ছে না। এখন তো বুঝে যাচ্ছে এখন তো অরূপ বাবু, এখন বুঝে যাচ্ছে। বান্দে কিছুক্ষণ ডিস্টার্ব করে, কিছুক্ষণ ইয়া করে বান্দে, আমি তো সর্বক্ষণ বাইরে দাঁড়িয়ে। আমাদের শেখ হাসিনাকে একটা ফোন করতে হবে, কেন বারবার করে ইন্টারনেট বাতাস দিতে। হ্যাঁ, এখন তো বুঝে বাতাসের যাচ্ছে। কারণে হ্যাঁ হ্যাঁ অরূপ বলতেছে। এনি কি বলতেছেন? ভান্তে বলতেছি বাতাসের কারণে মনে হয় নেটওয়ার্ক নাড়াচাড়া করতেছে। আর আমার মনে হয় উনি রুমের মধ্যে ছিলেন, এতক্ষণ রুমের মধ্যে ছিলেন নাকি না অরূপ বাবু? বান্দে, না বান্দে, আমার ওই তখন থেকে আমি বের হয়ে গেছি মোবাইলে জয়েন দিয়ে, এখন তো বাইরে বাইরে। এখন তো শোনা যাচ্ছে নাকি ওই উপপীড়ক কর্ম, নাকি ওই যে মারের ডিস্টার্ব হচ্ছে মনে হয়। মারের ডিস্টার্বের কারণে এখন তো বুঝা যাচ্ছে অরূপ বাবু, আপনার কথা এখন তো বুঝা যাচ্ছে। তাহলে আমরা কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন তো অকুশলের দিক দিয়ে আমরা যদি দেখি যে আমরা চিত্তের 12 প্রকার অকুশল চিত্ত যে আমরা পড়েছি, ওই চিত্তগুলো দিয়ে যে কর্মগুলা আমরা করি এবং ওই কর্ম অনুসারে আমরা যে ফল ভোগ করব, ওইগুলাই আমরা অকুশল কর্মের মধ্যে। এখানে আমরা ভূমি হিসেবে যদি দেখি, এই অকুশলের কারণে প্রেতভূমিতে, যক্ষভূমিতে এবং তীর্যক ভূমিতে এবং আমাদের মনুষ্য ভূমিতে বা হ্যাঁ, বিশেষ করে মনুষ্য ভূমি পর্যন্ত আমরা দেখতে পাই ওই অকুশল কর্মের ফল। ওই 12 প্রকার অকুশল চিত্তগুলো যে আমরা পড়ছি ওগুলা। ওখানে লোভমূলক 8 প্রকার আছে, আমাদের দেশমূলক আছে 2 প্রকার, মোহমূলক আছে 2 প্রকার। এভাবে 12 প্রকার চিত্তের যে অকুশল চিত্তগুলো আছে, ওই চিত্তের অনুসারে যেই কর্মগুলো আমরা করি, সেই অনুসারে যে ফল ভোগ করবো, এই কর্মগুলো এখানে বিশেষ করে আলোচনা করা হয়েছে। এরপরে কামবচর আছে। কামবচরের মধ্যে আমরা পড়ছি অকুশল 12 প্রকার, অহেতুক 18 প্রকার এবং ওইদিকে কামশোভন 24 প্রকার। ঠিক না এনি অরূপ বাবু? হ্যাঁ ভান্তে। হ্যাঁ, এই কর্ম অনুসারে যেমন ধরেন আমরা যদি কুশলের দিকে দেখি, কুশল ওই চিত্তগুলোর কারণে আমরা এমনকি দেবলোক তো অবশ্যই নিশ্চিত, ব্রহ্মলোকে পর্যন্ত যাওয়ার সুযোগ আছে ওই কুশল কর্মের মাধ্যমে। ব্রহ্মলোকে যেমন আমরা যদি মহাকুশল চিত্ত নিয়ে দান দিই, ওই দানের ফলে যে আমরা পৃথিবী সন্তুষ্ট লাভ করতে পারি, এর কারণে আমরা ব্রহ্মলোকে পর্যন্ত জন্মগ্রহণ করার সুযোগ আছে। এবং সাথে সাথে যেখানে আমরা ব্রহ্মলোকে যেতে পারবো, সেখানে অবশ্যই দেবলোক এবং মনুষ্যলোকে আমরা উৎপন্ন হতে পারি ওই কুশলের দিক দিয়ে। ঠিক একইভাবে অহেতুকের আমরা যদি অকুশল বিপাক যে 7টা আমরা করেছি অহেতুকের মধ্যে, ওইটার কারণে তীর্যক ভূমিতেও বা আরো প্রেতভূমিতে এবং মনুষ্য জন্ম নিলেও হয়তো আমরা
খঞ্জর, খোড়া বা অন্ধ বা বধির, মানে কথা বা বোবা এরকম হয়ে এরকম ওইভাবে আমাদের মানে কিছু না কিছু ক্ষম বা গরিব এরকম ভাবে জন্ম নিতে হয়। আর যদি ওই কুশলের বিভাগ যে 8টা আছে ওখানে ওই ওই অনুসারে যদি আমরা যাই তাহলে হয়তো আমরা দেবলোকীয় উৎপন্ন হতে পারি, এবং আবার মনুষ্যলোকে ধনী গরিব, ধনী বা আমাদের ষষ্ঠ বা সবকিছু সম্পূর্ণ বোবা বা বধির, অন্ধ এরকম ভাবে আমাদের জন্ম নিতে হয় না। ওইগুলোর কারণে আমরা ওইরকম স্থানে আমরা জন্ম নিতে পারি, এবং ওই চিত্ত নিয়ে আমরা যে কর্মগুলো করবই ওইগুলাই ওই খামাবাসের মধ্যে করবে। এবং শেষে আছে আমাদের কি আবারও খামাশোভনের 24 প্রকার, ওখানে কুশল, বিপাক এবং ক্রিয়া, সেই অনুসারে কামাবাসের মধ্যে যেখানে এই চিত্তগুলোর একটা চিত্ত দিয়ে যে কর্মগুলো করবো সেগুলো কামাবাসের মধ্যে। এরপরে আমাদের রূপবাচরের প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, পঞ্চম ধ্যানে যদি যাই আমরা পেক্কা একাগ্রতা চাহিদা পাঞ্চমাগানা, ওই চিত্ত যে লাভ করার ওই চিত্ত দিয়ে আমরা যে ধ্যান কর্মগুলো করব, এবং এর কারণে রূপবাচরের ব্রহ্মলোকে আমাদের উন্নতি হবে। প্রথম ধ্যানের চিত্ত হিসেবে প্রথম রূপবাচরের মধ্যে আমরা যে শুদ্ধ অবস্থা এরকম ওরকম যে ব্রহ্মলোকের যে নামগুলা বা স্থানগুলো আমরা পড়ছি ওই ওই প্রথম ধ্যান হিসেবে প্রথম রূপলোকে, এবং শেষের পঞ্চম ধ্যান হিসেবে মনে হয় মহাব্রহ্মা হিসেবে মনে হয় উৎপত্তি লাভ করতে পারে, মনে হয় মহাব্রহ্মেই আছে এরকম ভাবে আমাদের বইয়ের মধ্যে দেখি। এগুলার প্রতি আমি তেমন বেশি বেশি আলোচনা করতে চাইতেছি না, কারণ এই মুহূর্তে আমাদের ওইগুলো এত বেশি প্রয়োজন নাই বললেই আমি চলবে। সেই কারণে তাহলে ঠিক একইভাবে অরূপ ধ্যানের ক্ষেত্রে আমরা আকাশানান্তায়তনা শেষে শেষেরটা না, ওই ধ্যান চিত্তের মাধ্যমে যে আমরা যে ধ্যান করে ওই ধ্যান চিত্ত লাভ করব, ওই কর্মের কারণে অরূপ ব্রহ্মলোকে আমরা জন্মগ্রহণ করতে পারি। এখন ওই ধ্যান চিত্ত লাভ করার জন্য যেই কর্মগুলোই আমরা করব প্রথম ধ্যান থেকে একেবারে মানে 16 প্রকার পর্যন্ত আমরা ধ্যান চিত্ত দেখি, ওইগুলাই হচ্ছে সবগুলা ফাঁকাটা আওয়াজ না বা ভূমি বা স্থান অনুসারে কর্মের মধ্যে আমরা দেখতে পাই। এখন ওখানে এই স্থানে কিন্তু অনেক আলোচনা আছে, আপনারা বই থেকেও আর একটু পরে নিলে ভালো হবে, এবং এগুলো অবশ্যই যে বই যে কোনো একটা, আমাদের সুবুদ্ধি বাবুর হোক আমাদের বীরেন্দ্র লাল বাবুর হোক, যে কোনো থেকে একটা থেকে পড়লে অবশ্যই এগুলো বুঝতে পারবেন। সেই কারণে আমি আর এগুলো করতে পারতেছি মানে আলোচনা করতে চাই। এরপরেও আপনাদের জিজ্ঞেস করতেছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। অরূপ বাবু, এনি মাসাই, আপনাদের কোনো প্রশ্ন আছে এখানে? না ভান্তে এগুলো তো যে চিত্তের ওখান থেকে তো পড়তে পারবো, হ্যাঁ হ্যাঁ, আগে তো পড়ছিলাম এগুলো। আচ্ছা অরূপ বাবু আপনি? মানতে বসছি আমি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন আমাদের এই ভীতিমুক্ত অধ্যায়ের শেষ যেটা পড়তে হবে আমাদের, একটু করে আলোচনা করি, যদিও বা এগুলা আলোচনা করলে আরো অনেক আলোচনা করার আছে এখানে। মরণ উৎপত্তি, ছাতুদ মারণ উৎপত্তি বা চতুর বা 4 প্রকার, ছাতু পাতিসান্দি বা 4 প্রকার মরণ উৎপত্তি বা 4 প্রকার প্রতিসন্ধি চিত্তের কথা আমরা দেখি। এখানে 4 প্রকার, এগুলো কি কি, বা আমরা সহজ করে যদি কি কি কারণে বা কত ধরনের মৃত্যু যদি আমরা জিজ্ঞেস করি তাহলে 4 প্রকার মৃত্যু কথা আমরা দেখতে পাই। এগুলো কি কি? आयु खाया मरना, कम्म खाया मरना, उभय खाया मरना, उपच्छेदक কাম্মান মারানা, উপচ্ছেদক কাম্মান মারানা। এখন এগুলো কি কি? আয়ু ক্ষয়ের কারণে মৃত্যু, কর্মের ক্ষয়ের কারণে মৃত্যু, এবং আয়ু এবং উভয় কর্মের কারণে মৃত্যু। এরপরে উপঘাতক বা উপচ্ছেদক, কর্মের জনিত, কর্মজনিত কারণে না, এটা কর্মজনিত মৃত্যু, এভাবে আমরা বাংলায় বলতে পারি। এখানে যদি সহজ করে যদি আমরা দেখি, আয়ু খায়া
বলতে যেমন বর্তমানে যদি বাংলাদেশের মানুষের গড় আয়ু হিসেবে আমরা হিসেব করি, বাংলাদেশের মানুষের গড় আয়ু বর্তমানে 60 বছর মনে হয়, ঠিক না অরূপ বাবু? না বন্ধু, এখন তো বাড়ছে 74 বছর মনে হয়। আবার বাড়ছে নাকি? কি কি খাচ্ছে বাংলাদেশের মানুষ? হ্যাঁ বন্ধু, 74 না 72 করছে। 72। হ্যাঁ, হ্যাঁ, আমি তো জানতাম যে 72 পড়ছিলাম। 72 নাকি 74 এরকম বলতে। তাহলে তো এটা তো ভালো খবর। তাহলে কি খাবার উন্নতি হয়েছে নাকি? না, বাড়ে নাই, আগে মনে হয় 74 ছিল, এরপরে 72 হয়েছে। ছিল রে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, যেমন ধরেন ওইটা যদি আমরা গড়াই হিসেবে দেখি, তাহলে 72 হোক বা 74 হোক বা 70 হোক মনে করেন। এরপরে আমরা যদি জাপানিজদের দিকে দেখি, ওনাদের কিন্তু গড়াই হচ্ছে মনে হয় 80 বছর, ঠিক না অরূপ বাবু? এরকম না, খবর পাইছে? 84। এটা আগের হিসাব বলতেছি, বন্ধু অনেক আগের, 82 নাকি 84 বছর ছিল 84 বছর ছিল। আচ্ছা, বর্তমানটা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে ঠিক একইভাবে আমরা যদি দেবলোকের বিভিন্ন দেবলোকে চতুর মহারাজিক এবং যে যে তাবদীশ তুচিতে ওনাদের নির্দিষ্ট একটা আয়ুষ্কাল আমরা দেখতে পাই। ওই আয়ুষ্কালের মধ্যে যাদের মৃত্যু হয়, এরকম মৃত্যুকেই আমরা আয়ুজনিত ক্ষয়ের কারণে মৃত্যু আমরা বলতে পারি। যেমন ধরেন আজকে কয় তারিখ? 21 তারিখ। বরাবর গত মাসের আরো ধরেন আরো 2 দিন, মানে গত মাসের 23 তারিখে আমার ঠাকুরমা মারা গেছিল। উনি মৃত্যুর সময় 85 বছর। বাংলাদেশের গড় আয়ুর থেকে আরো অনেক বেশি পেয়েছে। বেশি। হ্যাঁ, যাই হোক, মানে মনে করেন আমার আমার একটা আয়ু আছে, আমার মানে কর্ম অনুসারে আমার আয়ু হবে 70 বছর। এখন আমি যদি 70 বছরে গিয়ে আমার যদি মৃত্যু হয়, ওইগুলাই হচ্ছে আয়ুজনিত মৃত্যু। ঠিক একইভাবে আমাদের গৌতম বুদ্ধের আয়ুষ্কাল একটাই আছিল, মানে 80 বছর। উনি 80 বছরে পরিনির্বাণ লাভ করেছে। এরকম যারা আয়ুর কারণে মৃত্যু হয়, যেমন ধরেন আবার আরো যদি আমরা নিচে যাই, একটা কুকুরের গড় আয়ু কত জানেন অরূপ বাবু আপনারা? মাসাই? 12 বছর বন্ধু। 12 বছর। ভেরি গুড। একটা মশার আয়ু কতদিন জানেন? 7 দিন। আমি তো 2.5 দিন। 2.5 দিন। হ্যাঁ, আমি তো শুনছি 2.5 দিন অরূপ বাবু। আচ্ছা, যাই হোক, তাহলে একটা মশা যদি 2.5 দিনে মারা যায়, তাহলে ওইটা হবে আয়ু ক্ষয়ের কারণে মৃত্যু। এবং ওই একটা কুকুর যদি 12 বছরে মারা যায়, তাহলে ওইটা হচ্ছে আয়ু ক্ষয়ের কারণে মৃত্যু। তাহলে আমার মনে হয় এখানে মানে বেশি করার আর মানে বেশি বুঝানোর বা না বুঝারও কোনো কিছু নাই। এরপরে আছে কি? কর্মক্ষয়ে মরণ। কর্মক্ষয়ে মরণ। কর্মক্ষয়ে মরণ বলতে যেমন আমরা এই যে রবিন হুডের একটা উদাহরণ দিয়েছি। উনি কুশল কর্ম করছে এবং অকুশল কর্ম করছে। কুশল কর্মের কারণে যেই স্থান ওনার উৎপত্তি হয়েছে, সেই কর্ম বা পুণ্যজনিত যখন এই মানে কতটুকু ওনার কর্মের ফল বিপাক দিবে, ওই বিপাক যখন শেষ, ওখানেই ওনার মৃত্যু হবে। এবং পরবর্তী আবার অকুশল কর্মের কারণে যেখানে ওনার উৎপত্তি হয়েছে কিনা বা হলো, ওই অকুশল কর্মের বিপাক যখন শেষ হবে, তখন ওনার মৃত্যু হবে। এরকম মৃত্যুগুলাই আমরা ক্ষয়জনিত মৃত্যু হিসেবে আমরা নিতে পারি। এটাতেও আমার মনে হয় না বুঝার এরকম বেশি কিছু নাই। এরপরে আয়ু এবং কর্ম দুইটাই এখানেও আমার মনে হয় না বুঝার এরকম বিশেষ কিছু নাই। শেষেরটা কিন্তু একটু আমাদের আলোচনা করার আছে। উপচ্ছেদকা বা উপঘাতকা। উপঘাতক বলতে মনে করেন আমার আয়ু বাংলাদেশের অনুসারে যদি ধরি আমরা, হয় ধরেন 70 বছর, কিন্তু 70 বছর হলেও 70 বছরের মধ্যে মনে করেন এখন প্রায় 40 ধরেন বা 60 ধরেন আমার বয়স, কোথাও ঘুরতে বের হয়ে গিয়ে একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, তখন আমারও মৃত্যু হলো ওই অ্যাক্সিডেন্টের কারণে। বা মনে করেন সুনামি আসলো শ্রীলঙ্কায়, ওখানে সবার তো আয়ু বা কর্মের কারণে নয়, ওই সুনামির কারণে আমি ওখানে উপস্থিত হলাম। ওইরকম মানে বা কোনো স্থানে আমাকে ডাকাতে মারলো, বা
কেউ ডাকাতে বা কোনো আর্মি বা অন্য কোনো কারণে, যেমন ধরেন আমি ওইটাই গেছি, ওখানে অন্যান্য ধর্মের এরা চাই না আমরা ওখানে ধর্ম প্রচার করি, সেই কারণে ওনার ওখানে আসলে এগুলো বলা উচিত না। অনেকবার বিষ প্রয়োগ করেছিল আমাদের খাবারের মধ্যে। এরকম মানে ধ্বংসাত্মক কারণে যদি আমাদের মৃত্যু হয়, এগুলাই হচ্ছে উপঘাতক মৃত্যু বা উচ্ছেদক মৃত্যু। এরকম এরকম ঘটনা বা এরকম এইভাবে যদি আমাদের মৃত্যু হয়, বা বাইক অ্যাক্সিডেন্ট বা গাড়ি অ্যাক্সিডেন্ট বা জাহাজ অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে, এরকম গুলাই আমরা এর উদাহরণ হিসেবে নিতে পারি। এখানে কিন্তু আরো আসলে আরো আলোচনা করলে আরো অনেক আছে, কিন্তু আমি আরো আর বিশেষ ইয়াতে চাই না। যদিও বা এরপরেও যদিও বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি আলোচনা করতে চান আপনারা বলতে পারেন এখন। বাবু এনি মাসাই বাবু এনি। মানতে বুঝছি তো আমি। আচ্ছা, কোনো কোনো প্রশ্ন আছে অরূপ বাবু, বা আর কোনো? আপাতত না। আচ্ছা মানতে আচ্ছা, এনি মাসাই। না বানতে। মাসাই আছে? মাসাই তো বের হয়ে আবার ঢুকছিল। ও তো আছে কিন্তু মুট করে রাখা আছে, যাই হোক। তাহলে আহ, যদি এখানে আর কোনো প্রশ্ন না থাকে, আমি ভীতিমুক্তটা এখানে শেষ করতে চাই, কিন্তু এর পরেও সবার কাছে আমার একটা ইয়া থাকবে। আহ, এই অধ্যায়টা পুরা, এটা আমাদের সুবুদ্ধি রত্ন বাবুর বইটা, কিন্তু বিশেষ করে ওই আমাদের বীরেন্দ্রলাল বাবুর ওখানে একটু কম আলোচনা আছে। সুবুদ্ধি রঞ্জন বাবুর বই থেকে যদি আপনারা নিজেরা একটু পড়ে নিলে ভালো হবে। কিন্তু বিশেষ আলোচনা হচ্ছে এগুলাই। ভীতিমুক্ত থেকে যদি আমরা ভীতিমুক্তের আলোচনা করি, বিশেষ আলোচনাগুলো হচ্ছে এগুলা, কিন্তু এগুলাকে আরো বিস্তারিত আলোচনা করছে ওখানে, এবং ওইগুলা নিজেরা পড়লে নিজেরাও বুঝতে পারবেন এখন। কারণ এখানে চিত্ত নিয়ে আলোচনা করছে, চিত্তগুলো আপনাদের জানা, এবং মৃত্যুর ক্ষেত্রেও কিভাবে বেশি ইয়া নয়, এখানে বিশেষ কোনো ইয়া নাই, মানে বুঝতে পারবেন না এরকম কোনো কিছু নাই, সেই কারণে আমি আর আলোচনা করতেছি না। আচ্ছা, তাহলে সম্পূর্ণ ভীতিমুক্ত অধ্যায়ের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো অভিমত থাকে, আপনারা এখন বলতে পারেন। এনি অরূপ বাবু মাঝাই। অরূপ বাবু। মানতে সমস্যা নেই, মানতে পারবো। আচ্ছা, এনি। এনি শুনতেছেন? হ্যাঁ বানতে। ভীতিমুক্ত অধ্যায়ের উপরে আপনার কোনো প্রশ্ন বা কোনো অভিমত আছে কিনা? জানতে ওই যে বীরেন্দ্রলালের বইয়ের মধ্যে যে একটা টপিক আছে ভবাঙ্গ স্রোত, এটা কি আগে আমরা যে ভবাঙ্গ, ওইটা না? এটাই এটাই এনি এটাই। আচ্ছা দেখেন, ওখানে আচ্ছা ওখানে দেখেন আরো একটু ইয়া করি আমরা। ভবাঙ্গ স্রোত, দেখি কত নাম্বার পৃষ্ঠাতে দেখেন তো আনি এটা। আমার তো এটা পৃষ্ঠা তো মিলবে না। আচ্ছা আমি দেখি। ভবাঙ্গ স্রোত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভবাঙ্গ স্রোত। হ্যাঁ, এই তো এটাই এটাই আর কি, মানে ভবাঙ্গ বলতে এখানে বিশেষ করে মানে নির্বাণ লাভ না করা পর্যন্ত, মানে আমরা আমাদের এই চিত্ত, চ্যুতি চিত্ত আবার প্রতিসন্ধি, চ্যুতি চিত্ত আবার প্রতিসন্ধি, এবং আমরা চ্যুতি এবং প্রতিসন্ধির মাঝখানে আমরা জানি ওখানে আবার ভবাঙ্গ চিত্তের একটা খাস আছে।
এই যে চ্যুতি চিত্ত প্রতিসন্ধি, আবার চ্যুতি চিত্ত প্রতিসন্ধি, ভবাঙ্গ চ্যুতি ভবাঙ্গ প্রতিসন্ধি, এভাবে যে মানে চলতে থাকে নদীর প্রবাহের মতো, ওই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। ভবাঙ্গের স্রোত, এটাকে বোঝানো হয়েছে। আমি দেখি বইতে দেখাইতে পারে, এখানে দেখাইতে পারি কিনা, তাহলে আরো ভালো করে সবাই বুঝতে পারবে। চতুর্বিধ কর্ম 165। মরণ উৎপত্তি প্রতিসন্ধি, হ্যাঁ ভবাঙ্গ স্রোত। আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। নিখিল ধন্যবাদ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। এখানে দেখেন তো দেখা যাচ্ছে কিনা। অরূপ বাবু, এনি দেখা যাচ্ছে? এখানে দেখেন কি দেখা যাচ্ছে, ভবাঙ্গ স্রোত ইয়াটা। এইরূপে যাহারা প্রতিসন্ধি গ্রহণ করিয়াছে নির্বাণ প্রাপ্ত হয় নাই। এখানে ওই মানে প্রতিসন্ধি চ্যুতি প্রতিসন্ধি চ্যুতি প্রতিসন্ধি এরকম কথাগুলো আর কি, বা জন্মের কথাটা বলি আমরা, যতক্ষণ না পর্যন্ত নির্বাণ প্রাপ্ত হয় নাই, ঠিক আছে, তাহাদের সে প্রতিসন্ধি চিত্ত সেই সময়ের গৃহীত আলম্বন রক্ষা করিয়া প্রতিসন্ধির পরবর্তী ক্ষণ হইতে অবিচ্ছিন্ন মনসাকারে, আমি নিচে যাচ্ছি পরের পৃষ্ঠায়, দেখা যাচ্ছে অরূপ বাবু? পরের হ্যাঁ, এখানে দেখেন অবিচ্ছিন্ন মনসাকারে চিত্ত বৃত্তি চিত্ত উৎপত্তির অনুপস্থিতিতে নদী স্রোতের ন্যায় প্রবাহিত হইতে থাকে এবং বিধ চিত্তই প্রবাহই ভবাঙ্গ সন্ততি, কারণ ইহাই ভবের অঙ্গ বা কারণ, মানে জন্ম নেওয়ার কারণ। পরিশেষে ছেবন বা মরণ প্রভাবে চ্যুতিচিত্ত হইয়া আলম্বন পরিত্যাগ করিয়া নিরুদ্ধ হয়। তৎপর প্রতিসন্ধি প্রবৃত্তি রথচক্রে ন্যায় আবর্তিত হইতে হইতে প্রবাহিত হইতে থাকে। মানে জন্মান্তরে যতক্ষণ না নির্বাণ লাভ না হয়, চ্যুতি ভবাঙ্গ প্রতিসন্ধি এটা নদীর মতো প্রবাহিত হয়। যেমন বৃষ্টির পানি পাহাড় থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে, আবার সমুদ্র থেকে জলীয় বাষ্প হয়ে মেঘ থেকে আবার বৃষ্টি, আবার মানে যে প্রবাহ সৃষ্টি হয়, বা আমরা সরাসরি নদীর স্রোতটাকে তো আমরা দেখতেছি, মানে জন্মান্তর ঘটায়, এটাই এখানে ভবাঙ্গ স্রোত হিসেবে বোঝানো হয়েছে। এখন বুঝা গেছে এই বিষয়টা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে তাহলে এই ভীতিমুক্ত অধ্যায়ের উপরে? না। আচ্ছা, রূপবাবু আপনার কোনো প্রশ্ন নাই বলছেন না? মাসাই কি ঘুমিয়ে গেছে নাকি কথা শুনতেছে তো বুঝতেছি না, অনলাইনে ওখানে চ্যাট আছে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আজকের মতো আমি এখানে ক্লাস শেয়ার করব, এবং আগামী ক্লাস হবে আমাদের শুক্রবারে। আগামী ক্লাসে আমরা শিখার চেষ্টা করব সমুচ্চয় বা সমুচ্চয়, বাংলা হলে মনে হয় সমুচ্চয় হবে, সমুচ্চয় নিয়ে পড়ার বা আলোচনা করার। আপনাদের যদি সম্ভব হয় আগামী ক্লাস আরম্ভ হওয়ার আগে ওই সমুচ্চয়া একটু পরে নিলে ভালো হবে। সমুচ্চয়টা রূপ অধ্যায়ের পরে সমুচ্চয়। এখানে কিন্তু
অনেক অনেক বিষয় মানে শিকার আছে, এবং প্রত্যেকটা বিষয় যেমন এখানে যদি আমরা যাই এই পৃথিবীমুক্তের মধ্যে ব্রহ্মলোক দেবলোক ওইগুলা এই মুহূর্তে আমাদের জন্য যদি বা দরকার আছে প্রয়োজন আছে শিকার, কিন্তু এই মুহূর্তে তত বেশি মানে প্রায়োগিক নয়, কিন্তু সমুচ্চয় কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রয়োজন, এরকম খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের ক্লাস আরম্ভ হওয়ার আগে মানে আরো তো প্রায় এক সপ্তাহ সময় আছে, এর মধ্যে যে যতটুকু পারেন নিজেরা নিজেরা চেষ্টায় বা প্রচেষ্টায় একটু পড়ে নিলে ভালো হবে, এটাই আমার বিশেষ শেষ কথা আজকের জন্য। তাহলে আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা প্রত্যেকবার যেভাবে আমাদের ক্লাস শেষ করি বুদ্ধের শাসনের চিরজীবী প্রার্থনা করে, আমরা যে অভিধর্ম পড়াইতেছি বলতেছি না, আলোচনা করতেছি বা শিখতেছি, এটা হচ্ছে একটা কুশল কর্ম। এই কুশল শক্তির কারণে এই বুদ্ধের শাসন যেন আরো দীর্ঘজীবী হয়, এভাবে প্রার্থনা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। হ্যাঁ, কি অরূপবাবু কিছু বলতে চেয়েছিলেন মনে হয়? না বান্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। চিরাং টিটাতু বুদ্ধ শাসনম, চিরাং টিটাতু বুদ্ধ শাসনম, চিরাং টিটাতু বুদ্ধ শাসনম। সাধু সাধু সাধু।